আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথের ওয়ান শট সিকিউ সিরিজের বৃত্ত অধ্যায়ের ক্লাসে সকলকে ওয়েলকাম করছি। চলো শুরু করা যাক। আমাদের প্রথম সিকিউটায় বলা হয়েছে কোনো বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তটির ব্যাস নির্ণয় করতে বলছে। যে কোনো পরামিতিক স্থানাঙ্ক বা সমীকরণ দেওয়া থাকলে আমাদের কাজ হবে যে এক্ষেত্রে তৃতীয় যে চলক তাকে ভ্যানিশ করা। অর্থাৎ দেখো আমাদের বিন্দুটাকে আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, বা বৃত্তের সমীকরণটা এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে টি কে আমাদের ভ্যানিশ করতে হবে। কিভাবে করতে পারি দেখো, আমাদের ওয়াই ইকুয়ালস টু যে টি আছে, ধরো এটাকে ভাইয়া 1 নং সমীকরণ ধরলাম এবং এটা আমরা 2 নং সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ারে এসে বসাবো। দেখো ভাইয়া বসাই দিচ্ছি, 25 মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে টি, অর্থাৎ টি এর জায়গায় বসে যাবে ওয়াই, তাই হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। সব যদি তুমি এক পাশে নাও তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। লক্ষ্য করো তো, এটা আমাদের একটা বৃত্তের সমীকরণ চলে আসলো না? এবং এরকম ফরম্যাট মানে হচ্ছে এমন বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে 0 0। তাহলে ভাইয়া যদি লিখি, বৃত্তটির কেন্দ্র আসবে 0 0 বা মূল বিন্দুতে, ও এটার ব্যাসার্ধ হবে হচ্ছে 5 একক। কেন? কারণ আমরা জানি বৃত্তের সমীকরণের আকার যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে তার কেন্দ্র হয় 0 0 এবং আর স্কোয়ার এটা হচ্ছে তার ব্যাসার্ধ। দেখো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি 5 স্কোয়ার। এই কারণে ব্যাসার্ধের ভ্যালুটা হয়ে যাচ্ছে 5 একক। আমাদের কোয়েশ্চেনে দেখো ব্যাস চাইছিল, তাহলে ব্যাসের ভ্যালু হবে সিম্পলি টোয়াইস আর, অর্থাৎ 10 একক। ক্লিয়ার? একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। চলো আমরা খ নাম্বারে চলে যাই। খতে দেখো বলা হয়েছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র ও মূল বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই বিন্দুগুলো বৃত্তের সমীকরণে বসালে সেই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে। ভাইয়া যদি আলাদা করে তোমাদেরকে একটা কনসেপ্ট দেখাই নেই, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র আমরা ধরতেছি মাইনাস জি কমা মাইনাস এফ, এবং তার যে ব্যাসার্ধ সেটা আমাদের একটা আননোন হিসেবে রাখলাম ধরো আর। এক্ষেত্রে বৃত্তটার সাধারণ সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণে দেখো আমাদের তিনটা আননোন আছে টোটাল, জি, এফ এবং সি। আমাদেরকে কখনো যদি বৃত্তের ইকুয়েশন বের করতে হয়, আমরা এই ইকুয়েশনটাকে ধরে নিব এবং সেখান থেকে জি, এফ এবং সি এর ভ্যালু ক্যালকুলেট করব। এগুলো পেয়ে গেলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা বের করতে পারতেছি। বৃত্তের সমীকরণ নির্ণয়ের আরো একটা ফরম্যাট আছে, সেটাও আসলে ভাই একটু দেখায় দিই আলাদা করে। ধরো আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে x1, y1 এবং ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা ডিরেক্টলি বৃত্তটার সমীকরণ লিখতে পারি x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার এত ইকুয়ালস টু আর স্কোয়ার। আর কি? বৃত্তটার ব্যাসার্ধ। আর x মাইনাস হবে হচ্ছে কেন্দ্রের ভুজ, তার উপরে হোল স্কোয়ার, প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি, তার উপরে হোল স্কোয়ার। এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ ধরে নিয়ে সেখানের আননোন গুলো, যেমন এখানে আননোন হচ্ছে কেন্দ্রের ভুজ এবং কোটি আর ব্যাসার্ধ, আর এখানে আননোন হচ্ছে কেন্দ্রের ভুজ, কোটি, জি, এফ এবং সাথে একটা ধ্রুবক পদ সি। এগুলো জানা থাকলে আমরা বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। আমাদের ক নাম্বার কোয়েশ্চেনে কিন্তু এই আকারটাই ছিল। দেখো তখন কেন্দ্রটা ছিল 0 0-তে, তাই হয়ে গেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটারই একটা সাবকেস হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে আমাদের কেন্দ্র হচ্ছে 0 0 ও ব্যাসার্ধ হচ্ছে আগের মতো আর। বুঝতে পারছি? তো এবার চলো আমরা ম্যাথটায় যাই খ নাম্বারের। ধরো ভাইয়া ধরে নিচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আমরা সকলেই জানি এটা কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ ও বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমরা এটাকে কাজে লাগিয়ে এই সমীকরণের সাহায্যে আসো বৃত্তের ইকুয়েশনটা বের করে ফেলি। লক্ষ্য করো, আমাদেরকে বলা হয়েছে কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত। সরলরেখার ক্লাসে আমরা দেখছিলাম এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি কিন্তু শূন্য হয়। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্র হবে এই ক্ষেত্রে, আমরা ভুজটা জানি না, ভুজটা আমাদের মাইনাস জি, বাট কেন্দ্রটা কিন্তু 0। অর্থাৎ বৃত্তটার কেন্দ্র আমরা ধরছিলাম মাইনাস এফ, সেই এফ এর ভ্যালু কিন্তু 0 চলে আসতেছে, এফ ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমরা এখন সমীকরণটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0।
ধরো এটা আমাদের 1 নং ছিল, সেই 1 হতে আমরা পাইছি। কেন? কারণ আমরা বের করে ফেললাম f এর মানটা 0। এখন আমরা সরলরেখা চ্যাপ্টারে অলরেডি জানি যে বৃত্তটা যেহেতু দুটো বিন্দু দিয়ে যায়, অর্থাৎ সেই দুটি বিন্দু দ্বারা কিন্তু বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। অর্থাৎ এই সমীকরণে আমরা ওই দুটো বিন্দু বসায় দিতে পারবো। তাহলে আসো বসায়। ভাইয়া প্রথমে 0 0 বসাচ্ছি 2 নং এ। 2 নং এর মধ্যে ভাইয়া 0 0 বসাচ্ছি। তাহলে আসতেছে 0 + 0 + 0 + c = 0। অর্থাৎ একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে c এর ভ্যালু 0 চলে আসে। দেখো আমরা অলরেডি f বের করে ফেলছি, এখন c বের করে ফেললাম। আমাদের সর্বশেষে কিন্তু শুধুমাত্র g বের করা বাকি আছে। সেটার জন্যই দেখো আরো একটা বিন্দু বাকি 2, 3, সেটা আসো বসায় দিই। তাহলে আমরা যদি 2, 3 বিন্দুটা আমাদের সেই 2 নং ইকুয়েশনে বসাই তাহলে দাঁড়াচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 টু 4g প্লাস c = 0। আমরা দেখো অলরেডি বের করে রাখছি কিন্তু c এর ভ্যালুটা 0, অর্থাৎ c যদি 0 বসাই দিই এখান থেকে দেখো আমরা g বের করতে পারবো। 4 + 9 + 4g = 0, অর্থাৎ 4g আসতেছে -13। সুতরাং g এর ভ্যালু চলে আসলো -13/4। দেখো এই মুহূর্তে আমাদের g, f এবং c তিনটি আননোনের ভ্যালুই কিন্তু জানা আছে। তাহলে আমরা চাইলেই বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারি, যেটা হবে x² প্লাস y²। আমরা অ্যাকচুয়ালি 1 নং এ সব ভ্যালুগুলো বসাচ্ছি g, f আর c এর। 1 হতে আমরা লিখতে পারি x² প্লাস y² মাইনাস 13/2 ইন্টু x = 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটার সমীকরণ। বলো সবাই ক্লিয়ার হইতে পারছে কিনা? আমাদের যে আদর্শ আকার সেই আকার থেকে শুধুমাত্র আমাদের কিন্তু এই g, f এবং c এর ভ্যালু বের করাই বাকি ছিল, সেটা আমরা বের করে ফেললাম এবং আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ বের করে ফেলছি। ক্লিয়ার সকলে? গ নাম্বারে দেখো আমাদেরকে বলছে ওসি স্পর্শকের সমীকরণ বের করতে। এই যে উদ্দীপকে দেওয়া বৃত্তটার একটা স্পর্শক, একটা রেখা যা ওকে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করতেছে, সেটাই হচ্ছে ওসি স্পর্শক। এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এই জন্য ভাইয়া দেখো তোমাদেরকে আলাদা করে একটু বলে আসি। স্পর্শক বলতে কিন্তু আসলে এক ধরনের সরল রেখা বোঝায়। ধরো আমাদের সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে একটা সরল রেখা নির্দিষ্ট একটা বিন্দু ডি তে জাস্ট টাচ করে গেছে, তখন এই সরল রেখাটাকেই বলা হবে বৃত্তটার একটা স্পর্শক। এখন স্পর্শক বের করা সংক্রান্ত যে কোনো ম্যাথে আমাদের সরল রেখার প্রপার্টিগুলো কাজে লাগবে, যেটা অলরেডি আমরা একটা সিকিউর ক্লাসে করে ফেলছি। আর সাথে সাথে আমাদের স্পেশাল যে প্রপার্টিটা জানা লাগবে সেটা হচ্ছে, দেখো আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব টানি এবং এই লম্ব দূরত্ব, ধরো এটাকে ভাইয়া বলতেছি ডি, এই ডি বের করতে চাই, সেটা কিন্তু আমরা পারি। কিভাবে? ধরো আমরা সরলরেখাটার ইকুয়েশন ধরতেছি ax প্লাস by প্লাস c = 0 এবং আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে h, k। তাহলে দেখো আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখে আসছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যে লম্ব দূরত্ব সেটা কিভাবে বের করে বলতো? d = হবে উপরে আগে বিন্দুগুলো সমীকরণে বসায় দাও, অর্থাৎ a ইন্টু এক্স এর জায়গায় যদি h বসে যায় তাহলে h প্লাস b ইন্টু ওয়াই এর জায়গায় বসবে k প্লাস সি ডিভাইডেড বাই নিচে হবে এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার তার রুট। এইটার মডুলাস ভ্যালুই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব। একটু লক্ষ্য করো তো, এই স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব এটা কিন্তু আসলে কিছুই না বরং বৃত্তটার ব্যাসার্ধ। অর্থাৎ এই ক্ষেত্রে এই ডি এর ভ্যালুটাই হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। তাহলে ভাইয়া যদি স্বীকার্যটা একটু তোমাদের লিখে দিই তাহলে হবে, লক্ষ্য করো, আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে সেই স্পর্শকের উপর লম্ব দূরত্ব টানি সেটা আসলে কিছুই না বরং বৃত্তটার ব্যাসার্ধের সমান হয়ে যাবে। এই স্বীকার্যটাকেই কাজে লাগিয়ে আমরা যে কোনো স্পর্শকের ম্যাথ করতে পারবো। বুঝতে পারছি? তাহলে এই যে দেখো আমরা লম্ব দূরত্বটা বের করব, করে সেটাকে ব্যাসার্ধের সমান লিখবো। এই ইকুয়েশনের সাহায্যে আমরা যতগুলো ম্যাথ আছে স্পর্শকের সেগুলো করতে পারবো। ক্লিয়ার? চলো আমরা এখন গ নাম্বার ম্যাথটায় চলে যাই। দেখো তো এক্ষেত্রে আমাদের যে স্পর্শকটা সেটা মূল বিন্দু 0 0 দিয়ে যাচ্ছে। ভাই একটু আগেই বললাম স্পর্শকের যে কোনো ম্যাথ করতে হলেই কিন্তু সরলরেখার প্রপার্টিগুলো জানতে হবে। আমরা জানি মূল বিন্দুকে আমি একটা সরলরেখার ইকুয়েশন সিম্পলি দাঁড়াবে y = mx। বাস। এখন দেখো আমাদের এই ঢাল m জানা নাই, কিন্তু দেখো এই রেখাটা সাধারণ কোনো সরলরেখা না, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক, অর্থাৎ উদ্দীপকে দেওয়া বৃত্তটার উপর স্পর্শক। তাহলে এখন আমরা ওই স্পর্শকের শর্তটাকে কাজে লাগাবো। কিভাবে? দেখো y - mx = 0 ধরো ভাই এভাবে লিখলাম, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ, যেখানে mটা আমাদের আননোন। বলতো বৃত্তটার কেন্দ্রের ভ্যালুটা দেওয়া আছে না কোয়েশ্চেনে, কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে 2, 3। তাহলে আমরা কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান ধরেই কিন্তু চাইলে দূরত্বটা বের করে ফেলতে পারবো। চলো তো করে ফেলি। লক্ষ্য করো আমাদের সেই লম্বের দূরত্ব হবে আগে উপরে বিন্দু দুটি
আগে উপরে বিন্দুগুলো বসায় দিব, অর্থাৎ উপরে হবে 3 মাইনাস টোয়াইস এম, মডুলাস ভ্যালু নিতে হবে অবশ্যই, ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা হবে ব্যাসার্ধ আর এর সমান। এখান থেকে দেখো আমরা এমটাকে সলভ করবো, বাট এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আর এর ভ্যালুটা কত। দেখো একটু লক্ষ্য করে, বৃত্তটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করতেছে। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধের মানটা ঠিক তার কোটির স্থানাঙ্কের সমান হয়। অর্থাৎ এখানে দেখো আমার কোটি যদি হয় মাইনাস জি কমা এফ, এফ এর মডুলাস ভ্যালু সমান হবে ব্যাসার্ধটা। তাহলে আমরা লিখতে পারি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বলে বৃত্তটার ব্যাসার্ধ হবে সিম্পলি কেন্দ্রের যে কোটি তার সমান। এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির সমান হয়। সে ভ্যালুটা দেখো কত ছিল, এফ এর মান ছিল -3, সেখান থেকে চলে আসবে হচ্ছে 3, মডুলাস ভ্যালু যেহেতু, তার মানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 3 একক। তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়েশনটাকে সলভ করতে পারি সিম্পলি 3 মাইনাস টোয়াইস এম ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার, তার মডুলাস ভ্যালু ইকুয়ালস টু 3। আমরা এম এর ভ্যালু সলভ করার জন্য উভয় পক্ষে বর্গ করে আর গুণন করে দিয়েছি। তাহলে দেখো দাঁড়াচ্ছে 3 মাইনাস টোয়াইস এম এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এখানে যদি আমরা বর্গের সূত্র করে দিই তাহলে দাঁড়াচ্ছে 9 প্লাস 4 এম স্কোয়ার মাইনাস 12 এম ইকুয়ালস টু 9 প্লাস 9 এম স্কোয়ার। সব যদি আমরা এক পক্ষে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে 5m স্কোয়ার প্লাস 12m ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা m কে কমন নেই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 5m প্লাস 12 ইকুয়ালস টু 0। অর্থাৎ একটা ইকুয়েশন হচ্ছে m ইকুয়ালস টু 0, অর্থাৎ সলিউশন হচ্ছে একটা m ইকুয়ালস টু 0 এবং অপরটা হচ্ছে দেখো এটা নিয়ে কাজ করলে আসবে -12/5। এবং তোমরা বুঝে ফেলার কথা যে এক্ষেত্রে কিন্তু m ইকুয়ালস টু 0টা আমাদের এক্ষেত্রে লাগবে না, কারণ উদ্দীপকের যে স্পর্শকটা ঢাল যদি 0 হতো সেটা কিন্তু x অক্ষের সমান্তরাল, অর্থাৎ x অক্ষটা বের হতো। এবং আমরা দেখতেছিলামই যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষও কিন্তু এক্ষেত্রে বৃত্তের একটা স্পর্শক। বাট আমাদেরকে ওসি স্পর্শকের সমীকরণ চাইছে, তার জন্য কিন্তু -12/5 ঢালটা আসবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা স্পর্শকের ইকুয়েশনটা লিখতে চাই সেটা হবে, দেখো আমাদের ইকুয়েশনটা ছিল y মাইনাস এম এক্স ইকুয়ালস টু 0। এখন যেহেতু আমরা m এর ভ্যালু বসাবো -12/5 এত ইন্টু এক্স ইকুয়ালস টু 0, তাহলে 5 দ্বারা গুণ করে দিলে দাঁড়াচ্ছে 12y প্লাস 12x ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওসি স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? চলো আমরা সামনের দিকে চলে যাই এবার। আচ্ছা, সিলেট বোর্ডের কোয়েশ্চেনটায় দেখো আমাদেরকে পোলার আকারে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে কেন্দ্র বের করতে বলছে। আমরা না এখান থেকে কার্তেশীয়তে চলে যাব। সেই জন্য ভাইয়া রিকোয়ার্ড যে ফর্মুলাগুলো সেগুলো একটু তোমাদের মনে করাই দিই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু আর স্কোয়ার। একইভাবে আমরা আবার লিখতে পারি হচ্ছে এক্স এর ভ্যালু আর কস থিটা এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা। দেখো এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে এখানে কনভার্সনটা করতে পারবো। চলো করে ফেলি। আমাদের ইকুয়েশনটা দেখো আছে আর মাইনাস টোয়াইস কস থিটা প্লাস 4 সাইন থিটা ইকুয়ালস টু 0। দেখো আমরা শুধু কস থিটা বা শুধু সাইন থিটার ভ্যালু জানি না, বাট ওদের সাথে একটা আর থাকলে কিন্তু এক্স ওয়াই লিখে দিতে পারতাম। সো ভাইয়া উভয় পক্ষে আর দ্বারা গুণ করতেছি, দেখো এরকম যদি উভয় পক্ষে আর দ্বারা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 4r sin থিটা এত ইকুয়ালস টু 0 কে গুণ করলে তো 0ই, উভয় পক্ষে আমরা r দ্বারা গুণ করে দিচ্ছি। এখন দেখো r স্কয়ার হয়ে গেছে, আর r স্কয়ার মানে কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার। একইভাবে মাইনাস টোয়াইস ইন্টু r cos থিটা মানে কিন্তু x, একইভাবে প্লাস 4 ইন্টু r sin থিটা হচ্ছে y এত ইকুয়ালস টু 0। দেখো ভাইয়া কিভাবে লিখলাম, এই r স্কয়ার থেকে আসছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার, এই r cos থিটা থেকে আসছে x, এই r sin থিটা থেকে আসছে কিন্তু আমাদের y। এখন এখান থেকে আমাদের বলতে হবে কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা জানি এই আদর্শ আকারে আমাদের কেন্দ্রটা হয় হচ্ছে মাইনাস জি কমা এফ। আমরা শর্টকাটে বের করতে পারি আমাদের যে সমীকরণ সেখানে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কেন্দ্র আমরা পেয়ে যাব। দেখো এক্স এর সহগ হচ্ছে -2, সেটাকে যদি আমরা -2 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো, কমা ওয়াই এর সহগ হচ্ছে 4, সেটাকে -2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে আমাদের কেন্দ্র চলে আসছে দেখো 1, -2। ক্লিয়ার? দেখো আমরা খুব সহজেই কিন্তু এক্ষেত্রেও বৃত্তটার কেন্দ্র বের করে ফেলতে পারছি। চলো আমরা খতে চলে যাই। খতে দেখো বলা হয়েছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে b বিন্দুতে স্পর্শ করে এবং x অক্ষ হতে ab এর সমান জ্যা কর্তন করে। ভাইয়া এর জন্য একটু থিওরি তোমাদের সাথে আলোচনা করে আসি। আচ্ছা লক্ষ্য করো ভাইয়া, এখানে 4টা কেস নিছি টোটাল। এই কেসটায় বৃত্তটা হচ্ছে x অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করতেছে, রাইট? ধরো আমার বৃত্তটার কেন্দ্র ছিল -g, -f, সেই সাধারণ সমীকরণের আকারে। একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে সেখান থেকে প্রথম যে শর্তটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু c হয়। একইভাবে ভাইয়া রিলেট করে দেখো y অক্ষের সাথে বলি, যখন y অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করতেছে এক্ষেত্রেও কেন্দ্র ধরো ভাইয়া ধরতেছি -g, -f অলওয়েজ।
তখন একটা শর্ত চলে আসবে এফ স্কোয়ার ইকোয়ালস টু সি। অর্থাৎ একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এই যে ভুজের মানটা সেটার স্কোয়ার ইকোয়ালস টু সি এর মান হয়, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কোটির যে মান সেটার স্কোয়ার ইকোয়ালস টু সি হয়। আবার যখন এক্স অক্ষকে স্পর্শ করতেছে তখন যদি তুমি একটু ব্যাসার্ধের দিকে লক্ষ্য করো, দেখো তো এক্ষেত্রে ব্যাসার্ধটা আসলে আমাদের কেন্দ্রের কোটির পজিটিভ বা ধনাত্মক মানের সমানই না আসলে, এই যে আর আমরা বলতে পারি আর ইকুয়ালস টু হবে মডুলাস অফ এফ। তাহলে যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন সেটা হয় কেন্দ্রের কোটির সমান বা ওয়াই এর সমান। অপরদিকে যখন ওয়াই কে স্পর্শ করতেছে, লক্ষ্য করে দেখো তো ব্যাসার্ধের মানটা কি আসলে তুমি ভুজ বরাবর কেন্দ্রে যতটুকু আসছো ততটুকুই না। তো এই ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু চলে আসবে সিম্পলি মডুলাস অফ জি। যখন ওয়াই কে স্পর্শ করতেছে তখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমাদের কেন্দ্রের ভুজের সমান। ক্লিয়ার? এখন নিচের দুটা কেসে দেখো, এই ক্ষেত্রে বৃত্তটা আমাদের দুটি অক্ষদ্বয় হতে জ্যা কর্তন করতেছে। এই যে যতটুকু জ্যা কর্তন করতেছে, ধরো এই ডিস্টেন্সটা বা এই দৈর্ঘ্যটা ভেদ ধরতেছি ডেল্টা এক্স। এক্স অক্ষকে যখন ছেদ করে বা জ্যা কর্তন করে তখন সেই ডেল্টা এক্স এর ভ্যালুটা হয় 2√of জি স্কোয়ার মাইনাস সি, রাইট? আর যখন ওয়াই অক্ষ থেকে জ্যা কর্তন করে তখন ধরো এটার মান ভাইয়া ধরতেছি ডেল্টা ওয়াই, তখন ভ্যালুটা আসে হচ্ছে 2√of এফ স্কোয়ার মাইনাস সি। বলো ক্লিয়ার কিনা? মনে রাখাও দেখো সহজ। যখন ওয়াই অক্ষকে ছেদ করবে বা কর্তন করবে তখন আসবে এফ স্কোয়ার, যখন এক্স অক্ষকে কর্তন করবে তখন কিন্তু চলে আসবে আমাদের জি স্কোয়ার। ক্লিয়ার সকলে? চলে এবার আমরা আমাদের সিকিউ গুলা সলভ করি। লক্ষ্য করো আমাদেরকে খতে বলা হয়েছিল যে বৃত্তটা ওয়াই অক্ষকে একটা বিন্দু বি তে স্পর্শ করতেছে এবং এক্স অক্ষ হতে এ বি এর সমান জ্যা কর্তন করে। দেখো তো এ বি এর দৈর্ঘ্যটা কত হবে, বের করতে পারবো না। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের এ বি এর দৈর্ঘ্য। সেটা হবে সিম্পলি 0+8 এর উপরে হোল স্কোয়ার প্লাস 6 - 0 এর উপরে হোল স্কোয়ার, যেখান থেকে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 10 একক। অর্থাৎ আমাদের যে জ্যাটা কর্তন করতেছে তার ভ্যালুটা কি 10 একক। মাত্রই আমরা দেখে আসছিলাম যে এক্স অক্ষ থেকে যখন জ্যা কর্তন করা হয়, দেখো বলে দিছে এক্স অক্ষ হতে জ্যা কর্তন, তখন ফর্মুলাটা দাঁড়ায় 2√of জি স্কোয়ার মাইনাস সি। সেটার ভ্যালুটাই দেখো আমাদের দেওয়া আছে 10। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, √of জি স্কোয়ার মাইনাস সি সমান কিন্তু 5। তাহলে আমরা যদি কোনোভাবে জি আর সি এর মধ্যে একটা অন্য ইকুয়েশন আনতে পারি তাহলে কিন্তু এদের আমরা সলভ করতে পারবো। অলরেডি একটা ইকুয়েশন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ধর এটা 1 নং। চলো তো আমরা দেখি কি বললো, যে বি বিন্দুতে যখন স্পর্শ করছে এই বিষয়টা ভাই একটু চিত্রের মাধ্যমে তোমাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। দেখো কোয়েশ্চেন আমাদের এই ধরনের একটা বৃত্তের কথা বুঝাইছে যে ওয়াই অক্ষকে আমাদের ওই যে বি বিন্দু অর্থাৎ 0,6 বিন্দুতে স্পর্শ করতেছে, একইভাবে এক্স অক্ষ থেকে দেখো একটা জ্যা কর্তন করতেছে যেটার ভ্যালু আমাদের বলে দিছিল হচ্ছে 5 একক। এখন একটু লক্ষ্য করো তো আমরা কি এই বিন্দুর সাহায্যে ওর কেন্দ্রের একটা স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি না স্পর্শ বিন্দুর সাহায্যে? কোনটা দেখো তো, আমরা কোটির ভ্যালু পেয়ে যাচ্ছি। যে আমরা ভুজটা জানি না মাইনাস জি, বাট কোটির ভ্যালুটা কিন্তু 6। এখন কেন্দ্র যেহেতু আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ হয় এবং সেটা ইকুইভ্যালেন্ট মাইনাস জি কমা 6 এর, তাহলে আমরা বলতে পারি এফ এর ভ্যালু কিন্তু -6। বলো এতটুকু তোমরা ক্লিয়ার কিনা? চিত্র দেখে দেখো দেখা যাচ্ছে যে এই বিন্দুটার কোটি যত, আমাদের কেন্দ্রেরও কোটি কিন্তু ঠিক ততটুকুই আমরা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছি। ক্লিয়ার? আমরা কিন্তু এফ এর মান অলরেডি পেয়ে গেছি। এফ এর মান পেয়ে গেলে কি সুবিধা দেখো, একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে আমরা একটু আগে শিখলাম না যেখান থেকে একটা শর্ত আসে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এফ যদি 6 হয় সেখান থেকে চলে আসতেছে সি এর ভ্যালু কিন্তু 36। আর আমরা যদি সি জেনে ফেলি তখন কিন্তু জি বের হয়ে যাবে, অর্থাৎ জি স্কোয়ার মাইনাস 36 এত ইকুয়ালস টু 25। অর্থাৎ জি এর ভ্যালু দাঁড়াবে 36 প্লাস 25 61। এখান থেকে দেখো আমরা আমাদের জি এর ভ্যালু বের করতে পারি +/√61। তোমরা বলতে পারো ভাইয়া তাহলে তো দুইটা ভুজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমরা একই রকম দুটি বৃত্ত পেতে পারি। কিরকম ভাইয়া? যেমন ডান দিকে একটা বৃত্তের ছবি আঁকছিলাম, একইভাবে কিন্তু বাম দিকেও আরেকটা বৃত্ত পাওয়া পসিবল যে ঠিক একই পরিমাণ দৈর্ঘ্যের জ্যা কর্তন করবে, যে একই বিন্দুতে স্পর্শ করবে, জাস্ট যার জি এর ভ্যালুটা আলাদা। এক্ষেত্রে জিটা চলে আসবে -√61 আর এই ক্ষেত্রে ভ্যালুটা আসবে জি এর ভ্যালুটা +√61। তোমরা বলতে পারো ভাইয়া এখানে না স্থানাঙ্ক নেগেটিভ। হ্যাঁ, কেন্দ্র কিন্তু মাইনাস জি, তাই জি হচ্ছে -√61। বুঝতে পারছি? তাহলে জি আর মাইনাস জিতে কিন্তু কেন্দ্র পজিটিভ চলে আসবে পরে। ক্লিয়ার? তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশন এখন আমরা লিখে ফেলতে পারবো যেহেতু আমরা জি এফ সি এর মান জানি। বৃত্তটির ইকুয়েশন দাঁড়াবে দেখো, সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। সে আদলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হবে +/√61 ইন্টু এক্স প্লাস এফ এর ভ্যালু আমরা বের করছিলাম -6, তাই দাঁড়াচ্ছে -12y
প্লাস 36 ইকুয়ালস টু 0। দেখো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, এবং ভাইয়া যেভাবে গাইড করছিলাম যে সমীকরণ এটাই আমাদের থাকবে, আমাদের আননোন জিএফসি সেই তিনটা বের করতে হবে। এক্ষেত্রেও বিভিন্নভাবে শর্তগুলো দেওয়া ছিল এবং আমরা তার সাহায্যে কিন্তু জি, এফ ও সি এর ভ্যালু বের করে ফেলতে পারছি। ক্লিয়ার? এবার চলো উদ্দীপকের যে বৃত্তটা যেটা চিত্রে দেওয়া আছে সেটার বৃত্তের সমীকরণ আমরা বের করব গতে। একটু লক্ষ্য করে দেখো তো উদ্দীপকের বৃত্তটা কি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়টাকে স্পর্শ করতেছে না? তাহলে আমরা কি লিখতে পারি? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি দাঁড়াতো, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে দাঁড়াতো এফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আসলে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, অর্থাৎ জি এবং এফ অ্যাকচুয়ালি সেম। দুটো ইকুয়েশন পাচ্ছি, উপরেরটা একটা আর নিচেরটা কিন্তু আরেকটা। তাহলে এর সাহায্যে দেখো আমরা বৃত্তের সমীকরণটাকে ধরতে পারি সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ এর জায়গায় প্লাস টোয়াইস এফ এর জায়গায় আমরা লিখবো টোয়াইস জি ওয়াই, কারণ এক্ষেত্রে জি আর এফ কিন্তু এক্স্যাক্টলি সমান, এই কারণে প্লাস সি এর জায়গায় ভাইয়া দেখো লিখতে চাচ্ছি জি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো পুরো ইকুয়েশনটাই কিন্তু আমাদের একমাত্র আননোন জি দ্বারা তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি কোনোভাবে জি এর ভ্যালুটা জেনে যাই তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। ধরো এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিচ্ছি। দেখো তো আমাদের উদ্দীপকে দেওয়া সরল রেখাটা কি আসলে বৃত্তটার একটা স্পর্শক না? কোন সরল রেখা দেখো তো, এই রেখাটা। তাহলে স্পর্শকের সমীকরণের সাহায্যে বা স্পর্শকের শর্তের সাহায্যে আমরা চাইলে জিটাকে সলভ করতে পারবো। কিরকম? আগে ভাই একটু স্পর্শকটার সমীকরণ লিখি। দেখো তো আমরা সরল রেখার এই শর্তটা শিখে আসছি না, যে একটা সরলরেখা যখন এক্স এবং ওয়াই অক্ষ হতে নির্দিষ্ট অংশ কর্তন করে, যে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ, তখন সমীকরণটা দ্বারা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ভ্যালুগুলো এক্ষেত্রে দেওয়া আছে, তাহলে হবে এক্স বাই -8 প্লাস ওয়াই বাই 6 ইকুয়ালস টু কিন্তু 1। তাহলে ভাইয়া যদি এদেরকে অ্যাকচুয়ালি 24 দ্বারা গুণ করে দেই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে থ্রাইস এক্স মাইনাস 4y এত ইকুয়ালস টু কিন্তু 24। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকটার সমীকরণ। এন্ড একটু আগে আমরা কি শিখে আসলাম আগে সিকিউতে, যে একটা বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা তার ব্যাসার্ধের সমান। এবং এই ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধটাও বের করতে চাই দেখো তো সেটা কি দাঁড়ায়, আর ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যেখানে জি এর ভ্যালু আমাদের জি স্কোয়ার, এফ ও হচ্ছে জি স্কোয়ার, আর সি এর ভ্যালু দেখো জি স্কোয়ারের সমান মাইনাস জি স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধও কিন্তু জি এর সমান। তাহলে এই ক্ষেত্রে আসলে জি, এফ এবং আর এরা হুবহু সমান, জাস্ট ব্যাসার্ধের বেলায় মডুলাস ভ্যালুটা নিতে হবে। তাহলে আমরা চাইলে এখন লিখতে পারি যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা আমাদের ব্যাসার্ধ আর এর সমান, ডি ইকুয়ালস টু আর। তাহলে ডিটা কিভাবে বের করব? কেন্দ্রটাকে সরলরেখার সমীকরণে বসায় দাও, তাহলে কি হবে 3 ইন্টু কেন্দ্র কত আমাদের বলো, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু মাইনাস জি কমা মাইনাস জি, এটা কিন্তু আমাদের কেন্দ্র, কেয়ারফুল। কেন্দ্র হয় মাইনাস জি কমা মাইনাস এফ, এক্ষেত্রে জি আর এফ সমান দেখে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস জি। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এক্ষেত্রে 3 ইন্টু মাইনাস জি মাইনাস 4 ইন্টু মাইনাস এফ মাইনাস 24 ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটার যে মডিউলাস ভ্যালু সেটা দাঁড়াবে হচ্ছে আর, আর কত বলো তো, আরও কিন্তু আমাদের জি এর যে মডুলাস তার সমান। তাহলে ভাই যদি পরের স্লাইডে যাই এটাকে নিয়ে, এক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে মাইনাস 3g প্লাস 4g মাইনাস 24 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু প্লাস মাইনাস জি। তাহলে দেখো তো উপরে কি দাঁড়ায়, জি মাইনাস 24 ডিভাইডেড বাই 5 এত ইকুয়ালস টু প্লাস মাইনাস জি। আমরা যদি প্লাস মাইনাস নিয়ে আলাদাভাবে কাজ করি তাহলে দেখো দাঁড়াচ্ছে প্লাস নিয়ে করলে জি মাইনাস 24 এত ইকুয়ালস টু দাঁড়াবে 5g, সব যদি এক পক্ষে নেই তাহলে দাঁড়ায় 4g ইকুয়ালস টু মাইনাস 24, অর্থাৎ জি এর ভ্যালু দাঁড়াচ্ছে -6। এবং যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি সেক্ষেত্রে দেখো আসতেছে জি মাইনাস 24 এত ইকুয়ালস টু -5g, সব যদি এক পক্ষে আনা হয় তখন দাঁড়ায় 6g ইকুয়ালস টু 24, সুতরাং জি এর ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু +4। এখন এই দুইটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে একটু চিন্তা করে দেখো তো। আমাদের বৃত্তটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ এর যে ভুজের মান, ভুজ কিন্তু অবশ্যই এক্ষেত্রে নেগেটিভ আসবে। তাই তোমরা মনে করতেছো ভাইয়া জি এর ভ্যালু -6, এটা সত্য না, এটা আসলে ভুল। কারণ আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কি মনে করে দেখো, যেহেতু আমাদের ভুজ নেগেটিভ এবং কোটি পজিটিভ হবে, অর্থাৎ জি এর জন্য ভ্যালুটা নিতে হবে কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু, অর্থাৎ জি এর মান আসবে +4, এইটা গ্রহণযোগ্য, নেগেটিভটা না। এবং জি যদি +4 হয় এফ এর মানটাও বা এফ এর মডুলাস মানও 4, কিন্তু যেহেতু কোটি পজিটিভ তাই এফ আসতে হবে কিন্তু -4। দেখো খুবই ট্রিকি, কিন্তু জি আর এফ এর ভ্যালু এমন হবে। তাহলেই দেখো কেন্দ্র দাঁড়াচ্ছে মাইনাস জি করলে আসবে -4 আর মাইনাস এফ করলে মাইনাসে মাইনাসে কিন্তু +4। বলো ক্লিয়ার কিনা? এখন চাইলে আমরা বৃত্তটার সমীকরণ বের করতে পারি। সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর ভ্যালু যেহেতু পজিটিভ প্লাস 4 দুগুণে 8x
আর এখানে এফ এর মান যেহেতু নেগেটিভ, মাইনাস 4 দুগুণে 8y প্লাস সি কিন্তু জি স্কোয়ার অর্থাৎ 4 4 16 এর সমান এত ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, এবং এটা কিন্তু ভাই মুখস্থ কিছু লিখি নাই, জাস্ট জি এফ আর সি এর ভ্যালুটা বসাই দিছি আমাদের শুরুতে যে সমীকরণটা আমাদের ধরা ছিল বৃত্তের সমীকরণ সেটার আদলে। এই যে 1 নাম্বার সমীকরণে আমরা আসলে জি এফ এবং সি এর ভ্যালু বসাই দিছি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা 1 হতে পাইছি। চলো এবার আমরা পরের সিকিউতে চলে যাই। দেখো রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটায় কতে আমাদের কিন্তু একদম ডিরেক্ট ইকুয়েশনটা জানতে চাইছে এবং কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্টলি গিভেন আছে। টেস্ট করলো তুমি বৃত্তের সাধারণ সমীকরণটা জানো কিনা। ফর্মুলাটা কি বলতো, এক্স মাইনাস এই যে কেন্দ্রের ভুজ 6 তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এই যে কেন্দ্রের কোটি 4 তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ 5 এর উপরে হোল স্কোয়ার। তুমি চাইলে এটাকে একটু ভেঙে লিখতে পারো, না রাখলেও হবে, একই কথা। সো ভাইয়া দেখো জাস্ট একটু ভেঙে লিখছি, তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তটার সাধারণ সমীকরণ যেটা আমাদের বের করতে বলছে কতে। এবার খতে দেখো বলা হলো উদ্দীপক একটা বৃত্ত দেওয়া আছে এবং সেই বৃত্তের দুইটা স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। অর্থাৎ দেখো এটা আমাদের একটা রেখা, এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে অপর একটা স্পর্শক। তাহলে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা বের করা শিখছিলাম না সরল রেখায়। সমীকরণটা কি হবে বলো তো? দেখো ইকুয়েশনটা সিম্পলি দাঁড়াবে আমাদের এক্স এবং ওয়াই এর সহগ এক্সচেঞ্জ হবে এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন প্লাস কনস্ট্যান্টটা আননোন কে ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকটা। কিন্তু এখানে দেখো আননোন কে বাকি আছে, আর এটা সলভ করার জন্যই দেখো আমরা বৃত্তের স্পর্শকের যে প্রপার্টিটা সেটাকে কাজে লাগাবো। চলো তাহলে করে ফেলি। আমাকে একটু প্রথমেই বলো তো, উদ্দীপকে দেওয়া এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত, কারণ আমাদের সেটা লাগবে করতে হলে। কেন্দ্রটা দেখো আসতেছে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো 1 এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো অর্থাৎ -1। ও আমাদের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 3 যদি আমরা করি তাহলে দাঁড়ায় √4 অর্থাৎ 2 একক। এখন আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে এই যে কেন্দ্র সেটা থেকে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা আসবে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এখানে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি আমাদের বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বের জন্য আমরা মান বসাই দিই উপরে 4 × 1 - 3 × -1 প্লাস কে ডিভাইডেড বাই নিচে হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এইটার যে মডিউলাস ভ্যালু এই দূরত্বটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ আর অর্থাৎ 2 এর সমান। বাস এখান থেকে দেখো আমরা কেটাকে সলভ করবো কিভাবে, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 7 প্লাস কে ইকুয়ালস টু মডুলাস উঠাই দিলে চলে আসবে নিচের 5 ওইদিকে 5 দুগুণে 10। তাহলে আমরা প্লাস নিয়ে একটা আনসার পাবো, মাইনাস নিয়ে আরেকটা আনসার পাবো। ধরো ভাই প্লাস নিয়ে কাজ করতেছি, প্লাস নিয়ে পাওয়া যাচ্ছে 7 প্লাস কে ইকুয়ালস টু 10 অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড আমাদের কে এর ভ্যালু চলে আসলো 3 গেল। অথবা আমরা মাইনাস নিলে আরেকটা আনসার পাবো, মাইনাস নিলে পাওয়া যাচ্ছে 7 প্লাস কে ইকুয়ালস টু -10 অর্থাৎ কে এর ভ্যালু দাঁড়াবে -17। দেখো কে এর আমরা দুটো ভ্যালু পাইছি এবং এই দুটো ভ্যালুর মাধ্যমে কিন্তু আমাদের দুটো স্পর্শক আসবে। কি কি? এক নঙ্গে জাস্ট আমরা কে এর ভ্যালু যদি ইনপুট দিয়ে দিই তাহলে দেখো কি আসতেছে, 4x - thrice y প্লাস 3 ইকুয়ালস টু 0 এটা একটা স্পর্শক। আবার 4x - thrice y - 17 ইকুয়ালস টু 0 এটা আরেকটা স্পর্শক। তাহলে দেখো আমাদের স্পর্শকের সকল ম্যাথে সরল রেখার প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে দিন শেষে। জাস্ট সরলরেখার প্রপার্টির যে কোনো একটা আননোন সলভের জন্য তখন আমরা বৃত্তের স্পর্শকের যে শর্তটা সেটা খাটাই দিব, তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত দুটি স্পর্শক চলে আসলো এবং এটা আমাদের খ নাম্বারে বের করতে বলছিল। চলো আমরা গতে চলে যাই। দেখো গ নাম্বার আসলে স্পর্শকের একটা ম্যাথ। আমাদের একটা বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দু হতে উদ্দীপকের বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করব, আবার সমীকরণটা বের করব। সমীকরণ আমরা এতক্ষণ যেভাবে করে আসছি সেভাবেই যেতে হবে। দৈর্ঘ্যের জন্য ভাই একটু তোমাদের আলাদা করে দেখাই দেই। ধরো আমাদের বহিস্থ একটা বিন্দু আছে এইচ কমাকে, আর এটা হচ্ছে আমাদের বৃত্ত, যেই বৃত্তটার সমীকরণ হচ্ছে এই এত। এখন আমরা এই বহিস্থ বিন্দু হতে বৃত্তটার উপর দেখো দুটি স্পর্শক আঁকতে পারি। কয়টা আঁকতে পারি এটা আমাদের মূল ফ্যাক্টর না এখানে। যেই স্পর্শকটা আমরা আঁকতেছি সেই স্পর্শকের যে দৈর্ঘ্য ডি সেটা আমরা বের করতে চাই। এক্ষেত্রে দুটো যেহেতু একই স্পর্শক তাই তাদের ডিসটেন্সটা সেমই হবে। এই ডিটা বের করার ফর্মুলা হচ্ছে সিম্পলি ডি ইকুয়ালস টু আসবে √of আমরা এই এইচ কমা কে কে বৃত্তের সাধারণ সমীকরণে জাস্ট ইনপুট দিয়ে দিব। কিরকম? এক্স এর জায়গায় এইচ স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কে স্কোয়ার প্লাস 2hx প্লাস 2ky প্লাস সি। বাস বৃত্তটার বাম পক্ষে সব নিয়ে যে সেখানে আমরা যেই বিন্দু থেকে স্পর্শকটা আঁকতেছি সেই বিন্দুটাকে ইনপুট দিয়ে দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ডিস্টেন্স বা স্পর্শকের দৈর্ঘ্য সেটা বের করতে পারবো। দেখো এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে ম্যাথটা সেখানে 4,3 বিন্দু হতে এই বৃত্তের উপর স্পর্শক আঁকতে বলছে। তাহলে বলো তো সেই স্পর্শকের দৈর্ঘ্য ডি কি হবে? সিম্পলি হবে 4 স্কোয়ার প্লাস -3 এর উপরে হোল স্কোয়ার -2 × 4 প্লাস 2 × -3, আর এই 2 কে অপর পক্ষে নিয়ে লিখতে হবে অর্থাৎ -2 ইকুয়ালস টু 0 কিন্তু ছিল, তাই -2 বুঝতে পারছি সব বাম পক্ষে নিয়ে লিখতে হবে এত একক। তাহলে ভাই যদি এখান থেকে ক্যালকুলেটটা করি
তাহলে আসে হচ্ছে -9 অর্থাৎ 3 একক। তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু বের করা হয়ে গেল, বাট স্পর্শকের সমীকরণটা লাগবে। দেখো তো স্পর্শক আসলে কি একটা সরল রেখা না? এবং একটা সরল রেখা এই বিন্দুগামী, একটা বিন্দুগামী হলেই কিন্তু আমাদের সরল রেখার এই ইকুয়েশনটা মনে আসতে হবে। দেখো y minus y1 equals to m into x minus x1, এক্ষেত্রে x এবং x1 কিন্তু গিভেন বিন্দুটা। তাহলে আসলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, দাঁড়াবে হচ্ছে y plus 3 equals to ঢালটা আমাদের অজানা ইন্টু x minus 4। তাহলে ভাই যদি এখান থেকে পরের লাইনে একটু সরল করি, তাহলে দাঁড়াচ্ছে mx minus y minus 4m minus 3 equals to 0। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক, যেখানে একমাত্র আননোন হচ্ছে আমাদের ঢালটা m, এবং এই আননোন সলভ করার জন্য ওই যে এটা তো একটা স্পর্শক, সো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এই প্রপার্টি আমরা কাজে লাগাবো। তার জন্য বৃত্তটার কেন্দ্র স্থানাঙ্ক ভেঙে বলো। কেন্দ্র আমরা অলরেডি বের করছিলাম খ করার সময় 1, -1, ও আমাদের ব্যাসার্ধ আর এর ভ্যালু কিন্তু চলে আসছিল 2 একক। তাহলে সেটাকে আমরা এখানে ব্যবহার করব। এই বিন্দু থেকে যদি এই রেখার উপর লম্ব দূরত্ব আমরা বের করি, সেটা আসবে 1 বসায় দাও, তাহলে হবে m -1 -4m -3 ডিভাইডেড বাই নিচে হবে √of x এর সহগ m স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার মানে 1 স্কয়ার। এত ইকুয়ালস টু ডিসটেন্সটাই হচ্ছে ব্যাসার্ধের সমান অর্থাৎ 2 একক। এখান থেকে যদি আমরা সলভ করতে যাই, দেখো উপরে দাঁড়াচ্ছে -3m -2 ডিভাইডেড বাই √m স্কয়ার প্লাস 1, এইটার যে মডিউলাস ভ্যালু সেটা ইকুয়ালস টু 2। আমরা এখন কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে দেখো দাঁড়াচ্ছে 3m প্লাস 2, এই পুরোটার হোল স্কয়ার, নেগেটিভ ছিল তাই পুরোটা পজিটিভ হয়ে গেছে, ইন্টু 4 ইন্টু m স্কয়ার প্লাস 1। এখানে যদি আমরা সরল করি তাহলে হবে, সব এক পক্ষে নিয়ে আসলে হয় 5m স্কয়ার প্লাস 12m ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যদি m কমন নেই তাহলে আমাদের দুটো চলে আসবে, 5m প্লাস 12 ইকুয়ালস টু 0, অর্থাৎ m এর একটা মান 0 এবং অপরটা কিন্তু -12/5। এগুলি ইনপুট দিয়ে দিলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্পর্শক বের করে ফেলতে পারবো। এবং এই ক্ষেত্রে কিন্তু এই শর্তটি দুটি স্পর্শক আসতেছে। তাহলে ভাই যদি সমীকরণটার মধ্যে ভ্যালুটা বসায় দিই তাহলে আসবে, আমাদের ইকুয়েশনটা ছিল mx - y - 4m - 3 ইকুয়ালস টু 0। আমরা যদি m ইকুয়ালস টু 0 নিয়ে কাজ করি, সেক্ষেত্রে পাচ্ছি y প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা আমাদের একটা স্পর্শক। এবং আমরা যদি m এর অপর ভ্যালু অর্থাৎ -12/5 নিয়ে কাজ করি, তাহলে পাচ্ছি -12/5 ইন্টু x মাইনাস y মাইনাস 4 হয়ে যাবে 48/5 -3 ইকুয়ালস টু 0। 5 দ্বারা গুণ করে দিলে দাঁড়াচ্ছে 12x প্লাস 5y মাইনাস 48 প্লাস 15 ইকুয়ালস টু 0, অর্থাৎ সর্বশেষে দাঁড়াচ্ছে 12x প্লাস 5y মাইনাস 33 ইকুয়ালস টু 0। দেখো আমাদের এই দুটি রেখাই কিন্তু কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? আশা করি এই কয়েকটা সিকিউ করার পরে তোমাদের স্পর্শকের কোনো ম্যাথ আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। তাহলে চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, কুমিল্লা বোর্ডের সিকিউটা দেখো, কতে বলছে আমাদের বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। এটা তোমরা নিজেরাই পারবা। এক্স এর সহগকে জাস্ট -2 দ্বারা ডিভাইড করো, ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে কেন্দ্রের ভুজ কোটি পেয়ে গেছি। পরে জাস্ট √g² প্লাস f² - c করে দিলে আমাদের ব্যাসার্ধ চলে আসতেছে। আমরা দেখো খতে ফোকাস করি। খতে বলা হয়েছে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয়। তাহলে এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। এবং লক্ষ্য করো বৃত্তটা যে জ্যা খণ্ডন করতেছে এক্স অক্ষ থেকে, তার ভ্যালু কিন্তু 6 একক। তাহলে প্রথমেই আমরা একটা ইকুয়েশন লিখে ফেলতে পারি যে ডেল্টা এক্স ইকুয়ালস টু কি 2√g² - c, এক্স অক্ষ থেকে কর্তন করতেছে এবং সেই ভ্যালুটা হচ্ছে 6 ইকুয়ালস টু 2√g² - c ইকুয়ালস টু, দেখো এখানে 2 2 কেটে দিলে হয় 9 ইকুয়ালস টু √g² - c। আমরা বর্গ করে দিলে দাঁড়াচ্ছে g² - c ইকুয়ালস টু কিন্তু সিম্পলি 9। এবার আবার উদ্দীপকে লক্ষ্য করো, বৃত্তটা কিন্তু আমাদের y অক্ষকে স্পর্শ করতেছে এবং y অক্ষকে স্পর্শ করলে কিন্তু আমরা জানি f² ইকুয়ালস টু c হয়, মনে আছে কিনা? এক্ষেত্রে শর্তটা কি, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। এবং একটু চিত্রের দিকে লক্ষ্য করো, আমরা কি কেন্দ্রের ভুজ এবং কোটির মধ্যে কোটির ভ্যালুটা বুঝে গেছি না? আসলে কিভাবে? আমরা ভুজটা জানি না এক্স অক্ষে কত ঘর গেছি, বাট কোটি কিন্তু জানি। এই স্পর্শ বিন্দুতে আমরা আসতে ওয়াই অক্ষ বরাবর যতটুকু নামছি, আমাদের কেন্দ্রতে আসতে কিন্তু ঠিক ততটুকুই নামছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক যদি -g, -f হয়, সেই -f এর ভ্যালুটা কিন্তু -4। তাহলে আমরা লিখতে পারি কি, -g, -f, আসলে আমাদের g এর মান জানা নেই, -g, -4 এর সমতুল্য, অর্থাৎ f এর ভ্যালু চলে আসতেছে কিন্তু 4। আর f জেনে গেলে সুবিধা কি দেখো, তাহলে c জেনে গেছি, c ইকুয়ালস টু f², অর্থাৎ 16। আবার c যখন 16 জানি, দেখো আসলে কানেকশনটা কিভাবে হয়েছে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখন চলে আসছে আমরা এখানে। সেই c এর ভ্যালু আমরা এখন আবার চাইলে এই জায়গায় ইনপুট দিতে পারি। কি হবে, g² - 16 ইকুয়ালস টু 9, অর্থাৎ g এর ভ্যালুটা চলে আসবে কিন্তু 25 কে রুট করো প্লাস মাইনাস
5 চলে আসবে। তাহলে জি এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের +-5। এখন ভাইয়াকে বলো জি এর কোন ভ্যালুটা গ্রহণযোগ্য হবে? একটু লক্ষ্য করো, মানে অবশ্যই কেন্দ্রের যে ভুজ সেটা অবশ্যই কিন্তু ধনাত্মক বা পজিটিভ। তাহলে জি এর ভ্যালু কিন্তু আমাদের নিতে হবে নেগেটিভ, কারণ কেন্দ্র কিন্তু -g-f। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কেন্দ্রের ভুজও আমরা পেয়ে গেছি। তাহলে জিএফসি জানা, সুতরাং বৃত্তটার ইকুয়েশন দাঁড়াবে আমাদের সেই চিরচেনা x² + y² + 2gx। তাহলে জি এর ভ্যালু যদি বসায় দিই দাঁড়াচ্ছে -10x + 2fy, f এর ভ্যালু বসায় দিলে দাঁড়াচ্ছে হচ্ছে 8y + c হচ্ছে আমাদের 16, এত = 0। দেখো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এবারও আমরা সবগুলো শর্ত ধরে ধরে সলভ করে ফেলছি। সেই জিএফসি এর মান বের করো, তাহলে বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। ক্লিয়ার? চলো গতে চলে যাই। গতে দেখো আবার একটা স্পর্শকের ম্যাথ দিয়ে দিছে, এবং এবার বললো স্পর্শকটা হচ্ছে মূল বিন্দুগামী, এবং সে হচ্ছে উদ্দীপকের এই যে 2 নাম্বার বৃত্ত তার একটা স্পর্শক। এই স্পর্শকের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে। তার আগে ভাইয়া দৈর্ঘ্যটা করে ফেলি। দৈর্ঘ্য আমরা বের করা শিখছি যে বিন্দু থেকে আমরা স্পর্শক বের করি সেটা জাস্ট বৃত্তের সমীকরণে বসায় দিয়ে তার রুট করতে হয়। অর্থাৎ আমাদের স্পর্শকের দৈর্ঘ্য দাঁড়াবে 0² + 0² + 2 × 0 + 3 × 0 + 1 = 0, যার মাধ্যমে আমরা পেয়ে গেলাম স্পর্শকের দৈর্ঘ্যটা 1 একক। বাট এখন আমাদের স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। যেহেতু স্পর্শকটা মূল বিন্দুগামী, তাই তার সমীকরণ হবে সিম্পলি y = mx। এখানে mটা আমাদের আননোন, সেটা সলভের জন্যই দেখো সব ভাইয়া এক পক্ষে নিয়ে লিখলাম এটা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। এটা আমরা সলভ করবো কিভাবে? সে হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এর উপর অঙ্কিত যে লম্ব দূরত্ব সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই বৃত্তটা 2 নম্বর বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধটা আমরা একটু বলি। কেন্দ্র দাঁড়াচ্ছে x এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে -1, এবং y এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, -3/2। ও আমাদের ব্যাসার্ধ দাঁড়াবে √1² + 9/4, 3/2 কে স্কয়ার করছি, -1, এত দাঁড়াচ্ছে 9/4 কে রুট করে দাও, অর্থাৎ ভ্যালুটা চলে আসছে 3/2 এত একক। এবার বলো তো আমরা শর্ত মতো ইকুয়েশনটা লিখতে পারবো না, d = r হবে। d কিভাবে বের করবো? এই কেন্দ্রটা এই সমীকরণে বসায় দাও। তাহলে বসায় দিলে দাঁড়াচ্ছে -3/2 + m ডিভাইডেড বাই √1² + m²। এই যে মডুলাস ভ্যালু সেটাই হচ্ছে ব্যাসার্ধের সমান, অর্থাৎ 3/2। এখান থেকে ভাই যদি দেখো স্কোয়ার করে দিই তাহলে দাঁড়াচ্ছে m - 3/2 তার উপরে হোল স্কোয়ার = 9/4 × 1 + m²। ভাই যদি অপর পৃষ্ঠায় চলে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে m² + 9/4 - 3m = 9/4 + 9/4 m²। তাহলে সব যদি আমরা এক পক্ষে নিয়ে আসি, 5/4 m² + thrice m = 0। তাহলে এখান থেকে চাইলে আমরা m কমন নিতে পারি। 5/4 m + 3 = 0, অর্থাৎ m এর একটা ভ্যালু আসতেছে 0, অপর ভ্যালুর জন্য লেখা যায় 5/4 m + 3 = 0। তাহলে এখান থেকে আসবে 5/4 m = -3, অর্থাৎ m এর ভ্যালু দাঁড়াচ্ছে সিম্পলি -12/5। তাহলে এই ধাঁচের কিন্তু আমরা কয়েকটা ম্যাথই করছি যেখানে আমাদের ভ্যালুটা এরকমই 0 আর -12/5 এ আসতেছিল, কাকতালীয়ভাবে এখানেও চলে আসছে। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা দাঁড়াবে y - mx, m যেহেতু 0 একটা এসে পড়বে y = 0, অর্থাৎ x অক্ষ রেখাটাকে স্পর্শ করছে, এবং অপরটা আসবে যদি আমি m এর ভ্যালু -12/5 ইউজ করি তাহলে দাঁড়াচ্ছে y + 12/5 × x = 0, অর্থাৎ 5 দ্বারা গুণ করে দিলে 12x + 5y এত = 0। এই দেখো আমাদের কাঙ্ক্ষিত দুটি স্পর্শক এই শর্তের সাপেক্ষে বের হয়ে চলে আসলো। ক্লিয়ার? এবার চলো আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা দেখো আমাদের যশোর বোর্ডের যে সিকিউটা, এখানে কতে বলা হয়েছে এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে। এখানে সূত্রটা খুবই সিম্পল, জাস্ট বিন্দুটা বসাই দিলে হয়ে যায়। বাট সবাই ভুল করে ফেলবে কি, সমীকরণটাকে না আদর্শ আকারে অনেকে নিতে ভুলে যাবে। আমাদের কিন্তু এই সামনে 2 রাখলে হবে না, তাই পুরো ইকুয়েশনটাকে আমি 2 দ্বারা ডিভাইড করে দিচ্ছি। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x² + y² - thrice x - 7/2 = 0। এবার আমাদের এই 1 নং সমীকরণে যে বৃত্তটা সেখানে 3,2 বিন্দু বসিয়ে সেটা রুট করে দিলে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বা d পেয়ে যাবো। আমরা ক করতেছি আর কি। ভ্যালুগুলো বসিয়ে দেই, 3² + 2² - 3 × 3 - 7/2 ইন্টু হচ্ছে 2। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে √9 + 4 - 9 - 7। দেখো তো এক্ষেত্রে আমাদের ভ্যালুটা রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা আসতেছে না, যেটা কি কখনো সম্ভব? অর্থাৎ এই বিন্দুটা হতে বৃত্তটার উপর কোনো স্পর্শক আঁকা সম্ভবই না। আমরা স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করব? দেখো এই ধরনের ক্ষেত্রে আমাদের কেসটা এমন দাঁড়ায় যে আমাদের যে কাঙ্ক্ষিত বিন্দু সেটা বৃত্তের ভেতরে, আর একটা বৃত্তের পরিধির ভেতরে অবস্থান করা কোনো বিন্দু হতে তুমি কিন্তু সেই বৃত্তে স্পর্শক আঁকতে পারবে না। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু হবে এইটা। দেখছো দশের বোর্ডে কিন্তু যথেষ্ট ট্রিকি একটা কোয়েশ্চেন আসছিল, সবাই ভুল করে চলে আসবে। চলো আমরা খতে যাই। খতে বলা হয়েছে দৃশ্যকল্প 1-এর সরলরেখা 3টিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। দেখো তো এটা আসলে কি আমাদের y অক্ষ না?
এরপরে এটা আমাদের কি এক্স অক্ষ না, আমরা সরলরেখা চ্যাপ্টার হতে জানি। এবং এক্স ইকোয়ালস টু 10 এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের প্যারালাল একটা লাইন। তাহলে ভাইয়া যদি এদেরকে নিয়ে একটা চিত্র আঁকানো ট্রাই করি, লক্ষ্য করো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ যার সমীকরণ ওয়াই ইকোয়ালস টু 0, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ যার সমীকরণ এক্স ইকোয়ালস টু 0, এবং এই ওয়াই অক্ষেরই সমান্তরাল একটা সরল রেখা যার সমীকরণটা হচ্ছে ওয়াই ইকোয়ালস টু 10। আমাদের এমন একটা বৃত্ত আঁকতে হবে যা এর মাঝখানে থাকবে, অর্থাৎ এই তিনটি রেখাকেই স্পর্শ করবে। তাহলে ভাই বৃত্তটা আঁকি। লক্ষ্য করো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত। কেন? কারণ এইটা আমাদের সেই তিনটি সরলরেখাকেই কিন্তু স্পর্শ করতেছে। এখন জাস্ট চিত্র আঁকালে তো হবে না, আমাদের সেই বৃত্তের সমীকরণ বের করতে হবে। বলো তো, আমরা শিখছিলাম না একটা বৃত্ত যদি এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি লিখতে পারি? জি স্কোয়ার ইকুয়ালস টু সি, আবার এফ স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু সি হয়, অর্থাৎ এক্ষেত্রে জি এবং এফ এর যে মডুলাস ভ্যালু সেটা কিন্তু পরস্পর সমান চলে আসে। তাহলে বৃত্তটার ইকুয়েশন দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এফ আর জি যেহেতু সেম তাই 2gy প্লাস সি এর ভ্যালুটা হবে জি স্কোয়ার এত ইকুয়ালস টু 0। আমরা এটা লিখতে পারি বৃত্তের সমীকরণ। এক্ষেত্রে আমাদের পুরো যে ব্যাসের ডিস্টেন্সটা সেটা আসলে কিছুই না 10 একক, কারণ এক্স এর ভ্যালু কিন্তু এতটুকু 10। তাহলে আমরা বলতে পারি পুরো ব্যাসটা হচ্ছে 10। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে বলতো? সিম্পলি 5 একক না? আর এতটুকু যদি 5 হয় এইটুকুও 5 হবে, অর্থাৎ আমাদের কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা আমরা বের করে ফেললাম 5,5। জি এর ভ্যালু তাহলে দাঁড়াবে কিন্তু -5, কারণ আমাদের কেন্দ্র হচ্ছে -জি। তাহলে আমরা ইকুয়েশন লিখে ফেলতে পারি ডিরেক্টলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y, জি এবং এফ এর ভ্যালু হচ্ছে -5। কেন? কারণ আমাদের কেন্দ্র কিন্তু -g, -f, যার মাধ্যমে ভ্যালুটা চলে আসবে 5,5। আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y প্লাস জি স্কোয়ার অর্থাৎ 25 এত ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। বা তোমরা চাইলে এভাবে ডিরেক্টলি বলতে পারতা যে ভাইয়া আমি কেন্দ্রের স্থানাঙ্ক জানি 5,5, আমি ব্যাসার্ধও জানি আর এর ভ্যালু 5, তাহলে আমি লিখতে পারি কি x - 5 তার উপরে হোল স্কোয়ার প্লাস y - 5 তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ 5 এর উপরে হোল স্কোয়ার। করে দেখো এর পরের লাইনেই তুমি ক্যালকুলেট করে এখানে চলে আসবা। সো ঘুরে ফিরে একই কথাই। এভাবে দেখো আমরা এই বৃত্তটার সমীকরণও বের করে ফেললাম। ক্লিয়ার? এবার চলো আমরা গ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। গতে দেখো বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 এর বৃত্ত দুইটি সাধারণ জ্যাকে, এই দুটো বৃত্তের যে সাধারণ জ্যা সেটা আমাদের বের করতে হবে, তাকে ব্যাস ধরে একটা বৃত্ত বের করতে হবে আমাদের, যে ওদের যে সাধারণ জ্যা সেটা অন্য আরেকটা বৃত্তের ব্যাস। এই ধরনের ম্যাথ করার জন্য দেখো আমাদের যে কনসেপ্টটা লাগবে, লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের দুটো সার্কেল আছে, ধরলাম এটা আমাদের সার্কেল 1 এবং এটা হচ্ছে সার্কেল 2। এদের যে ছেদবিন্দু সেখানে সেই বিন্দু দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে এদের সাধারণ একটা জ্যা পাবো, মানে এমন একটা জ্যা পাবো যে দুটি বৃত্তরই বিলং করে। এখন আমাদেরকে বলতেছে তৃতীয় আরেকটা বৃত্ত বের করতে যার ব্যাস হবে এই জ্যাটা, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে দেখো ইয়েলো বৃত্তটার সমীকরণ সার্কেল 3। কেন? কারণ তারই যে ব্যাসটা, লক্ষ্য করে দেখো এটাই হচ্ছে অপর দুটা বৃত্তের সাধারণ জ্যা। বুঝতে পারছি আমরা চিত্রটা? এখন দেখো এটা বের করতে হলে আমাদেরকে একটা বৃত্ত এবং অপর একটা সরল রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করা শিখতে হবে। তাহলে আমি যদি একটু লিখি, দেখো আমাদের একটি বৃত্ত এবং অপর আরেকটি সরল রেখার ছেদ বিন্দুগামী যদি দ্বিতীয় আরেকটি বৃত্ত বের করতে হয় তার সমীকরণ হবে আমাদের বৃত্তের সমীকরণ প্লাস কে একটা আননোন ইন্টু সরল রেখা বা লাইনের সমীকরণ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সূত্রটা। অর্থাৎ আমরা এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে হলে এই ইকুয়েশনটাকে ইউজ করব। এখন আমাদের তো সাধারণ যে, তাহলে সেই সাধারণ যে আবার কিভাবে বের করে? সার্কেল 1 এবং সার্কেল 2 এর সাধারণ যে ইকুয়েশন হবে সিম্পলি ওই দুটো বৃত্তের বিয়োগফল। তুমি c2 - c1 করো বা c1 - c2 করো, তাদের সমীকরণের ইকুয়ালস টু 0, তাহলেই তুমি সেই সাধারণ জ্যাটা বের করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটা কিন্তু এই সাধারণ জ্যাটা বের করা, দেন সেই জ্যার ইকুয়েশন অর্থাৎ লাইনটাকে ইউজ করে আমরা পরের ধাপে যাব। তাহলে চলো এই থিওরিটাকে এই ইকুয়েশনে কাজে লাগাই ফেলি। আমাদেরকে আগে সাধারণ জ্যা বের করতে হবে। তাহলে সাধারণ জ্যার ইকুয়েশন দাঁড়াচ্ছে সিম্পলি আমাদের প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x প্লাস 16y -69 মাইনাস দ্বিতীয় বৃত্ত এত ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যায় -10 ইকুয়ালস টু 0, অথবা আমরা বলতে পারি থ্রাইস এক্স -4y প্লাস 10 ইকুয়ালস টু 0। দেখো এটা আমাদের সাধারণ জ্যাটা। তাহলে এটাকে কাজে লাগিয়ে চলো আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ হবে যে কোনো একটা বৃত্ত, আমি ধরো c1 কে নিচ্ছি প্লাস কে ইন্টু আমাদের সেই লাইন ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি c1 কে নেই তাহলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x প্লাস 16y -69 প্লাস কে ইন্টু আমাদের লাইনটা ছিল থ্রাইস এক্স -4y প্লাস 10 এত ইকুয়ালস টু 0।
তাহলে দেখো দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিকঠাকই আছে, বাট এখানে হয়ে যাবে প্লাস থ্রাইস কে মাইনাস 12 এত ইন্টু এক্স, এক্স এর সহগে এইটুকু আসতেছে, আমি এক্স কমন নিয়ে নিছি আর কি, প্লাস 16 মাইনাস 4 কে ইন্টু হচ্ছে ওয়াই প্লাস 10 কে মাইনাস 69 এত ইকুয়ালস টু 0। ভাই এইভাবে কেন লিখলাম দেখো, এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বলতে পারি। কি হবে বলতো কেন্দ্রটা? কেন্দ্র হবে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভিশন, অর্থাৎ 3 কে মাইনাস 12 ডিভাইড বাই -2, এবং কোট কেন্দ্রের যে কোটি সেটা দাঁড়াবে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভিশন, অর্থাৎ 16 মাইনাস 4 কে ডিভাইডেড বাই -2। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 12 মাইনাস থ্রাইস কে ডিভাইডেড বাই 2, কমা টোয়াইস কে মাইনাস 8। এই হলো আমাদের কেন্দ্রের ভুজ এবং কোটি। এখন একটু ভেঙে বলো তো, কেন্দ্রটা কি জ্যার সমীকরণে পড়ে না? মানে আমরা যে বলতেছি সরল রেখা, তার উপরে কি আমাদের কেন্দ্র অবস্থান করে না? এটা ওই বৃত্তটার ব্যাস ছিল। তাহলে অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা এই যে জ্যার ইকুয়েশন সেটা সিদ্ধ হবে। তাহলে আমরা করব কি, ধরো আমাদের জ্যার সমীকরণটা ছিল 1, সেই 1 নং এ কেন্দ্রকে বসায় দিব। তাহলে আমরা 1 নং অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস 10 ইকুয়ালস টু 0 এই সমীকরণে যদি কেন্দ্র বসায় দিই, তাহলে দাঁড়াবে 12 minus 3k divided by 2 minus 4 into twice k minus 8 plus 10 equals to 0। এই যে এটা ইনপুট দিয়ে দিছি, দেন এখান থেকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 18 minus 9k by 2 minus 8k plus 16 plus 10 equals to 0। তাহলে দাঁড়াচ্ছে -25/2 ইন্টু কে এত ইকুয়ালস টু -44, অর্থাৎ এখান থেকে আমাদের কে এর ভ্যালু দাঁড়াচ্ছে সিম্পলি 88/25। এখন আমরা যদি এই কে এর ভ্যালুটা ওই আননোন ইকুয়েশনে ইনপুট দিয়ে দিই, এই যে দেখো এই ইকুয়েশনটাকে ধরো ভাইয়া ধরতেছি 2 নং ইকুয়েশন, এখানে জাস্ট আমরা কে ইনপুট দিব, তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাই ভাইয়া সেই ক্যালকুলেশনটা আর করলাম না, একটু বড় ম্যাথ, তোমরা এখানে জাস্ট বৃত্তের কেন্দ্রটা ইনপুট দিয়ে দিবা। ক্লিয়ার? চলো আমরা পরে সিকিউতে চলে যাই। যশোর বোর্ডের ইকুয়েশনটার ক নাম্বার আশা করি তোমরা পারবা, জাস্ট 8 দ্বারা মাল্টিপ্লাই করে দিবা, দেন যে ইকুয়েশন আসবে সেখান থেকে কেন্দ্র বের করে ফেলতে পারবা। আর খ হচ্ছে আমরা সরলরেখা চ্যাপ্টারে করে ফেলছি, আমরা হচ্ছে গ নাম্বারটা করব। গতে বলা হয়েছে 2 নং রেখার উপরে লম্ব রেখা আমাদের বের করতে হবে, যে আবার 1 নং বৃত্তকে স্পর্শ করে। তাহলে আগে ভাইয়াকে বলো 2 নং রেখার যে লম্ব রেখা তার সমীকরণ কি হবে বলতো? এক্স এবং ওয়াই এর সহগ জাস্ট এক্সচেঞ্জ এবং একটার চিহ্ন পরিবর্তন, তাই দিচ্ছি -4y প্লাস কে ইকুয়ালস টু 0। তাই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখাটা, যেখানে আননোন কে রয়ে গেছে, বাট সে হচ্ছে আবার 1 নং বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমাকে একটু 1 নং বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধটা বলো তো। কেন্দ্র কত আসবে? এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করে আসতেছে হচ্ছে -3, কমা ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করলে আসতেছে +3, এবং ব্যাসার্ধ r ইকুয়ালস টু √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 7 আছে +31, অর্থাৎ এখান থেকে চলে আসতেছে √49, দ্যাট ইজ 7। তাহলে আমরা এখন করব কি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান, এটা ধরে সলভ করে ফেলবো। কিভাবে? এই কেন্দ্রটাকে আমাদের সমীকরণে বসায় দিয়ে প্রথমে 3 ইন্টু -3 মাইনাস 4 ইন্টু 3 প্লাস কে ডিভাইডেড বাই √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এর যে মডিউলাস ভ্যালু সেটা আসবে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ 7 একক। এখান থেকে যদি আমরা সলভ করি, উপরে দাঁড়াচ্ছে -9 -12 প্লাস কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 সাথে হয়ে যাবে 35। তাহলে এখান থেকে আমরা দুটো আনসার পাবো, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। ভাই যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে দাঁড়াচ্ছে -21 প্লাস কে এত ইকুয়ালস টু 35। তো সেখান থেকে সিম্পলি কে এর ভ্যালু ডিরেক্টলি চলে আসবে +56। ক্লিয়ার? এটা একটা আনসার হতে পারে। অথবা আমরা যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে কে -21 এত ইকুয়ালস টু -35, অর্থাৎ আমাদের কে এর ভ্যালু দাঁড়াবে সিম্পলি -35 প্লাস 21, যে ভ্যালুটা আসতেছে -14। সো কে এর একটা আনসার প্লাস দিয়ে, একটা কিন্তু মাইনাস দিয়ে। তাহলে এই শর্তের সাপেক্ষে কিন্তু আমরা দুটো সরলরেখা সমীকরণ পাচ্ছি। একটা হবে সিম্পলি থ্রাইস এক্স মাইনাস 4y প্লাস 56 ইকুয়ালস টু 0, এবং অপরটা আসতেছে থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাস 14 ইকুয়ালস টু 0। এই দুটোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই। দিনাজপুর বোর্ডের ক নাম্বার কোয়েশ্চেনে কটা ভাই একবার করে দিই, যেহেতু আগেরটা আমাদের কোনো আনসার আসছিল না। তো এক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু বিন্দু বসালে হবে না, বরং আমাদেরকে প্রথমে ইকুয়েশনটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। কিভাবে? 2 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং 4 কে এই পক্ষে এনে লেখো -4 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এবং যেহেতু এই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে, এই বিন্দুটা জাস্ট বসায় দিব রুটের ভিতরে। ডি ইকুয়ালস টু আসবে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -4। তাহলে দাঁড়াচ্ছে √3 স্কোয়ার
অর্থাৎ আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু 3 একক চলে আসলো। ক্লিয়ার? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ইজি ম্যাথ। চলো খতে চলে যাই। খতে দেখো বলা হয়েছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যার কেন্দ্র আমাদেরকে গিভেন এবং যা 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে যায়। মাত্রই আমরা শিখছি একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী যে অপর বৃত্তের সমীকরণ সেটা আসে কি বলতো, সি প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। আমাদের ক্ষেত্রে বৃত্তটা কি যেটা গিভেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস কে ইন্টু লাইনটা কে বলতো এক্স মাইনাস 4 এত ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইন্টু এক্স দেন লাস্টে থাকতেছে মাইনাস 4k ইকুয়ালস টু 0। ভাইকে একটু বলো তো এই বৃত্তটার কেন্দ্র কি হবে? আমরা কেন্দ্র কিভাবে বের করি? বৃত্তের আদর্শ সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করি। তাহলে হবে কে মাইনাস 6 ডিভাইড বাই -2 কমা ওয়াই তো নাই, তাহলে 0 বাই -2। তাহলে আসতেছে কেন্দ্রের স্থানাঙ্কটা সিম্পলি 6 মাইনাস কে ডিভাইডেড বাই 2 কমা হচ্ছে 0। এবং দেখো কোয়েশ্চেন আমাদের গিভেন সেই কেন্দ্রটা হচ্ছে 7,0, অর্থাৎ আমরা ইকুয়েট করতে পারি এখান থেকে যে 7 ইকুয়ালস টু 6 মাইনাস কে বাই 2, অর্থাৎ লেখা যাবে 6 মাইনাস কে ইকুয়ালস টু 14। সুতরাং আমরা যদি কে কে এক পাশে নেই তাহলে আসবে 6 মাইনাস 14 ইকুয়ালস টু -8। তাহলে আমরা এখান থেকে কে এর ভ্যালু বের করে ফেললাম -8 এবং আগের মতো এই কেটাকে জাস্ট নিয়ে এই সমীকরণে ইনপুট দাও, ধর এটা আমাদের 1 নং, তাহলেই কিন্তু কাঙ্ক্ষিত বৃত্তটা বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো আমরা গতে যাই এবং গ দেখো আগের কোয়েশ্চেন একটা রিপিট, যে দুটি বৃত্তে যে সাধারণ যায় তা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ অলরেডি আমরা করছি। যেহেতু এই ম্যাথটা একটু টাফার এবং একটু বড় তাই ভাইয়া আরেকটা ম্যাথ করে দেখাচ্ছি। আগে আমাদের টার্গেট কি, ওই দুটো বৃত্তের সাধারণ জ্যাটা বের করে ফেলা। তাহলে সাধারণ জ্যার ইকুয়েশন হবে, আমরা কি শিখছি, দুটো বৃত্তের সমীকরণে জাস্ট বিয়োগ ফল আমরা লিখে দিব। তাহলে c1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 6 মাইনাস করতে হবে c2 যেটা কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0, অথবা আরো সিম্পলিফাই করে লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সাধারণ জ্যা। এখন আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্ত সেটা আমরা বের করা শিখছিলাম, কি বলতো, যে কোনো একটা বৃত্ত নাও, সি বা c1 নিলাম প্লাস কে ইন্টু এই লাইনটা ইকুয়ালস টু 0 এবং এই লাইনটাই কিন্তু আমাদের ওই সাধারণ জ্যাটা ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের লাইনটা। তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই দিই তাহলে দেখো তো কি দাঁড়াবে, c1 হচ্ছে সিম্পলি প্রথম বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 6 প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 এত ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে প্লাস 6 এত ইন্টু এক্স প্লাস কে প্লাস 4 এত ইন্টু ওয়াই প্লাস 6 প্লাস টোয়াইস কে ইকুয়ালস টু 0। ভাইকে একটু বলো তো এই বৃত্তের কেন্দ্রটা কি দাঁড়াবে? ভাইয়া উপরে নিয়ে লিখতেছি, কেন্দ্র আসতেছে কিন্তু এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে হবে সিম্পলি কে প্লাস 6 ডিভাইডেড বাই -2 কমা ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে কে প্লাস 4 ডিভাইডেড বাই -2। ভাই আগের সিকিউতে দেখাইছিলাম যে কেন্দ্রটা কিন্তু অবশ্যই আমাদের ওই সরল রেখার উপর অবস্থান করে, কেননা ওই সরল রেখাটা ওর ব্যাস। তাহলে এই বিন্দু দ্বারা সরল রেখার ইকুয়েশনটা কিন্তু সিদ্ধ হবে। তো আমরা এই বিন্দুটাকে সরল রেখার ইকুয়েশনে বসাই দিব। তাহলে যদি বসাই দিই তাহলে দাঁড়াচ্ছে কে প্লাস 6 ডিভাইডেড বাই -2 প্লাস কে প্লাস 4 ডিভাইডেড বাই -2 প্লাস 2 ইকুয়ালস টু 0। আমরা যদি -2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই উভয় পক্ষে তাহলে দাঁড়াচ্ছে কে প্লাস 6 প্লাস কে প্লাস 4 -4 ইকুয়ালস টু 0। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ায় এই 4 কেটে গেল, অর্থাৎ টোয়াইস কে ইকুয়ালস টু -6, সুতরাং কে এর ভ্যালু কিন্তু -3। এবং আমরা এই কে এর মান যদি আমাদের ওই কাঙ্ক্ষিত ইকুয়েশন, ধরো এটা হচ্ছে 2 নাম্বার বা 1 নাম্বার যাই ধরো, এখানে ইনপুট দিয়ে দাও কে এর ভ্যালুটা, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তের সমীকরণ সেটা বের করে ফেলতে পারতেছি। ক্লিয়ার? চলো এবার আমরা পরের সিকিউতে চলে যাই, একই ধরনের টাইপই বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, বরিশাল বোর্ডে সিকিউ দেখো ক তোমরা করতে পারবা। ভাইয়া খতে দেখতেছি এ আর বি, এই বৃত্তটার এ ও বি বিন্দু যেখানে ও এক্স অক্ষকে ছেদ করতেছে তার স্থানাঙ্ক দিয়ে দিছে এবং এখান থেকে আমাদের বৃত্তটার সমীকরণ বের করতে হবে। দেখো তো বৃত্তটা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে না। এই ম্যাথটা চাইলে অনেকভাবে করা যায়, বাট ভাইয়া সহজ পদ্ধতিটাই বলতেছি। আগে কিন্তু আমরা জানি আমাদের বৃত্তের ইকুয়েশন এভাবে ধরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে জি এফ এবং সি সলভ করে জাস্ট 1 নম্বরে ইনপুট দিতে হবে। প্রথমে যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে তাই আমরা বলতে পারি এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এবং তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা আমরা কিন্তু কেন্দ্রের কোটির স্থানাঙ্কটা জানি। কিভাবে? এই স্পর্শ বিন্দুতে উঠতে আমাদের ঠিক যেই ডিস্টেন্স ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগতেছে, কেন্দ্রে যেতে কিন্তু সেই ডিস্টেন্সে যাওয়া লাগতেছে। অর্থাৎ আমাদের কেন্দ্র -g, -f হলে তার স্থানাঙ্ক আমরা জিটা তো জানি না, বাট এফ এর ভ্যালুটা বা কেন্দ্রের যে কোটির ভ্যালু সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3। তাহলে আমরা পেয়ে গেলাম এফ এর ভ্যালু কিন্তু 3। দেখো এফ ইকুয়ালস টু কিন্তু চলে আসছে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি এর ভ্যালু চলে আসবে 3 স্কয়ার, অর্থাৎ
9। এখন আমাদের শুধুমাত্র আননোন রয়ে গেছে কিন্তু জি। এবং একটু লক্ষ্য করো, এ এবং বি এর স্থানাঙ্ক দিয়ে দিলে কি আমরা এবি বের করতে পারি না? তোমরা বলতে পারো ভাইয়া এবি বের করে আমার কি লাভ? দেখো সেই এবি কিন্তু আমাদের ডেল্টা এক্স অর্থাৎ এক্স অক্ষ থেকে কর্তৃত অংশটা, সেটার ফর্মুলা কি 2√g²-c। এখান থেকে দেখো জিটা সলভ হবে। আসো এবিটা বের করে ফেলি। এই দুটার ডিস্টেন্স কি হবে? সিম্পলি 1 - 9 এর উপরে হোল স্কোয়ার প্লাস 0 - 0 এর উপরে হোল স্কোয়ার, দিলেও জানা দিলেও তা, তার রুট ইকুয়ালস টু 2√g²-c। সো আমরা যদি স্কোয়ার করে দিই দাঁড়াচ্ছে 64 ইকুয়ালস টু 4 ইন্টু g²-c এর ভ্যালু কিন্তু আমাদের 9। সো 4 দ্বারা কেটে দিলে এই পাশে আসবে 16 ইকুয়ালস টু g²-9, 25 g² ভ্যালু। সুতরাং g ইকুয়ালস টু আমাদের +-5। কেন্দ্র যেহেতু প্রথম চতুর্ভাগে, তাই ভুজটা কিন্তু অবশ্যই ধনাত্মক 5 আসবে, তাই g এর মানটা হবে কিন্তু -5, কারণ কেন্দ্র হচ্ছে -g। বুঝতে পারি কিনা? তাহলে আমি যদি 1 নম্বরে এখন জাস্ট জি, এফ আর সি এর ভ্যালুগুলো ইনপুট দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশন চলে আসবে, যেটা কিনা x² + y² -10x + 6y + 9 = 0। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? চলো এবার আমরা গতে চলে যাই। আমাদেরকে বলল বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দু বের করতে। আচ্ছা, তার জন্য আগে স্পর্শকটা আমরা বের করে ফেলি। বিডি এর সমান্তরাল রেখা, তাহলে আমরা যদি আগে বিডি রেখা জেনে ফেলি, বিডি রেখারও দরকার নাই, আমরা জানি কিনা দুটি সমান্তরাল রেখার ঢাল কিন্তু সমান হয়। সো এম অফ বিডি আর এম অফ আমাদের যে লাইন বা আমাদের স্পর্শক, সেটা কিন্তু সেম হবে। কিভাবে? আমি তাহলে বিডি এর ঢালটা বের করে ফেলি। বি বিন্দু আমাদের দেওয়া ছিল কত? 9,0। তাহলে আমি লিখতে চাচ্ছি 3 - 0 ডিভাইডেড বাই 0 - 9, এটাই হবে কিন্তু m2 এর এই ঢালের সমান। তাহলে আমাদের m2 চলে আসতেছে সিম্পলি -1/3। তাহলে আমাদের যে স্পর্শক রেখা, তার ঢাল আমরা জানি -1/3। তাহলে বলতো তার কেমন ইকুয়েশন আমরা ধরবো? ঢাল জানা থাকলে কোন ফরম্যাটে লিখতে হয়? আমরা স্পর্শকের সমীকরণটা ধরবো এই ফরম্যাটে, y = mx + c। তাহলে আমাদের শুধু c টা আননোন থাকবে। দেখো y = m এর ভ্যালু -1/3 × x + c। 3 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। 3x = -x + 3c। সব এক পক্ষে নিয়ে আসলে দাঁড়াচ্ছে x + 3y - 3c এত ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক, এবং আমরা স্পর্শকের শর্তের সাহায্যে এই স্পর্শকটাকে বের করব। স্পর্শকের সমীকরণে যে c আননোনটা, ওটা সলভ করব। তার জন্য আগে আমরা বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বলে ফেলি। বৃত্তের কেন্দ্র দেখো আমরা ক্ষতে বের করে রাখছি, কেন্দ্র 5,3, এবং আমাদের ব্যাসার্ধ হবে, যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছিল, তাহলে সিম্পলি ওর ভুজের সমান অর্থাৎ 5 একক। তাহলে এই শর্তকে কাজে লাগিয়ে আসো আমরা আগে কেন্দ্রটা বসাই দিই উপরে। 5 + 3 × 9 - 3c ডিভাইডেড বাই √1² + 3²। এর যে মডুলাস ভ্যালু, সেটাই কিন্তু আসবে আমাদের 5 এর সমান। এখান থেকে লেখা যায় 14 - 3c এত ইকুয়ালস টু +-5√10। অর্থাৎ এখান থেকে আমরা c এর প্লাস নিয়ে একটা ভ্যালু পাবো, মাইনাস নিয়ে আরেকটা ভ্যালু পাবো। কেননা দেখো এক্ষেত্রে আমাদের বিডি এর সমান্তরাল স্পর্শক আমরা এই দিক থেকেও পেতে পারি, আবার এই দিক থেকেও পেতে পারি। সো দুটি স্পর্শক আসতে পারে। তাহলে প্লাস নিয়ে আমি যে আনসারটা পাই সেটা হচ্ছে 3c = 14 - 5√10। সুতরাং c = আসবে 14 - 5√10 ডিভাইডেড বাই 3। আর আমরা মাইনাস নিয়ে কাজ করলে 3c - 14 এত ইকুয়ালস টু 5√10। অর্থাৎ আমাদের c এর ভ্যালুটা দাঁড়াবে সিম্পলি 5√10 + 14 ডিভাইডেড বাই কি বলতো 3। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। যদি c এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিই, তাহলে দেখো সরলরেখাটা আসতেছে x + thrice y - 3 ইনটু যদি c ইনপুট দিয়ে দিই, একটা আসবে হচ্ছে 5√10 + 14 ইকুয়ালস টু 0, আর আরেকটা আসবে 14 - 5√10 এত ইকুয়ালস টু 0। আমরা পারবো। তাহলে ধরো ভাইয়া এই দুটি যে স্পর্শ বিন্দু, তার মধ্যে একটা তোমাদেরকে বের করে দেখাই, অপরটা তোমরা বের করে নিও। আমাকে একটু বলো তো, আমরা যদি এই স্পর্শকের উপর যে লম্ব রেখা, সেটার সমীকরণ বের করতে পারি। ভাইয়া বলতে চাচ্ছি, ধরো আমার স্পর্শকটা এটা একটা এবং এইটা একটা। এই স্পর্শকের উপর লম্ব যে রেখাটা, সেটার ইকুয়েশন যদি ভাইয়া বের করতে পারি, সেই লম্ব রেখার সাথে স্পর্শকের যে ছেদবিন্দু, সেটাই তো আমার বৃত্তের দুটি স্পর্শবিন্দু, তাই না? বা ওই দুটি রেখার সমাধানই হচ্ছে আমার বৃত্তের স্পর্শবিন্দু। তাহলে আমরা যা স্পর্শকের লম্ব রেখার সমীকরণ বের করব, সেটা কি আসবে বলো তো? সিম্পলি তুমি x আর y এর সহগ এক্সচেঞ্জ করে একটার চিহ্ন পরিবর্তন করো, তাহলে চলে আসবে thrice x - y + k = 0। এই আননোন কে কে সলভ করার জন্য দেখো এই স্পর্শকের উপর লম্ব রেখা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে আমি কেন্দ্র বসাই দিলেই কিন্তু সিদ্ধ হবে। যেটা কিনা আমাদের 5,3 ছিল, সেটা আমরা জাস্ট ইনপুট দিয়ে দিব এই লম্ব রেখার উপরে। ধরো এটা আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে যদি বসায় দেই 15 - 3 + k = 0, এখান থেকে বের হয়ে যাচ্ছে k এর ভ্যালু -8। অর্থাৎ আমাদের এই রেখাটা দাঁড়াচ্ছে thrice x - y - 8 = 0। আর আমাদের টার্গেট থাকবে এই রেখা এবং স্পর্শক রেখা, যেটা ছিল এরকম x + thrice y + 5√10 + 14, এদেরকে সমাধান করা। এই দুজনকে সমাধান করলে তুমি একটা স্পর্শবিন্দু পেয়ে যাবা।
এবং যদি আমরা দ্বিতীয় স্পর্শক রেখা অর্থাৎ কে এর আরেকটা ভ্যালু যে আমরা পাইছি এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 14 মাইনাস 5√10 এইটার সাথে এই উপরের ইকুয়েশনটাকে সমাধান করি, তাহলে দ্বিতীয় যে স্পর্শবিন্দু সেটা পেয়ে যাব। ক্লিয়ার? ম্যাথটা একটু লেন্দি বড়, বাট প্রসিজারগুলো আশা করি ধরতে পারছো সকলে। ঠিক আছে, চলো আমরা পরে সিকিউতে চলে যাই। আচ্ছা, বরিশাল বোর্ডের এই সিকিউর ক তোমরা করতে পারবে, আর খ হচ্ছে আমাদের সরল রেখার কোয়েশ্চেন মিক্স করে আসছিল। আমরা গ নাম্বারে ফোকাস করব। দেখো আমাদেরকে এই বৃত্তের যে কেন্দ্র সেটা কিন্তু বলা আছে। কেন্দ্র কত বলতো? 2,2 সেন্টার 2,2 সেই স্থানাঙ্কটা বলে দিছে। আমাদের ব্যাসার্ধ হলেই কিন্তু আমরা বৃত্তটার সমীকরণ পেয়ে যেতাম, বাট ব্যাসার্ধ কিন্তু আবার গিভেন নাই। সেখানে একটা শর্ত দেওয়া আছে যে ওডি যে লম্ব দূরত্বটা, এই যে কেন্দ্র থেকে আমাদের সরল রেখা বিডি এর উপর যে লম্ব দূরত্ব বা এবি এর উপর লম্ব দূরত্ব ওডি, সেটা বলে দিছে। এখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই জন্য না আমাদের সরল রেখার একটা লার্নিং লাগবে ভাই, একটু তোমাদেরকে বলি। ধরো এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা এবং সেই সরল রেখার উপর আমরা মূল বিন্দু হতে একটা লম্ব টানছি। এই যে সেই লম্বটার দৈর্ঘ্য ধরতেছি আমরা পি, এবং সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। তখন এই রেখাটার ইকুয়েশন হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু ওই যে লম্ব দূরত্ব পি। এইটা লক্ষ্য করে দেখো তো কোয়েশ্চেনে এবি রেখাটা ঠিক তেমনই একটা রেখা না? এই যে দেখো আমাদের এবি রেখা, যার মূল বিন্দু থেকে লম্ব যে দূরত্ব ওডি সেটা বলা আছে আমাদের 3√2। এই লম্ব রেখাটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, যেটা কিন্তু আমাদের আলফার ভ্যালু। তাহলে আমরা চাইলে এক্ষেত্রে এবি রেখার ইকুয়েশন লিখতে পারি সিম্পলি এক্স কজ 45 প্লাস ওয়াই সাইন 45, আলফার ভ্যালু যেহেতু 45, ইকুয়ালস টু পি হচ্ছে এই দূরত্বটা 3√। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি এক্স ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 এত ইকুয়ালস টু 3√। √2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0, কারণ √2 হয়ে গেছে, 3 দুগুণে 6। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল রেখা। এটা বের করে লাভ কি হলো? দেখো এই সরল রেখাটা কিন্তু আসলে আমাদের যে বৃত্ত তার একটা স্পর্শক। আমরা কিন্তু জানি বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমাদের তো সেই বৃত্তের ব্যাসার্ধটাই লাগতো, তাহলে সেটাকেই দেখো আমরা কাজে লাগাবো। বৃত্তটার কেন্দ্র কি বলতো? 2,2 না? এই 2,2 হতে ওই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব সেটা আমরা বের করব কিভাবে? এই রেখার উপর আগে বসায় দাও বিন্দুটা। 2 + 2 - 6, নিচে হবে মডুলাস অফ √1² + 1², এটাই তো আমাদের ব্যাসার্ধের সমান। তাহলে দেখি তো কত আসে। আর ইকুয়ালস টু আসতেছে 4 - 6 ডিভাইডেড বাই নিচে আসতেছে √2 এর মডুলাস ভ্যালু, অর্থাৎ -2/√2 এর মডুলাস ভ্যালু, অর্থাৎ ব্যাসার্ধের মান চলে আসলো √2। দেখো আমরা যখন ব্যাসার্ধ পেয়ে গেছি, এই বৃত্তের ইকুয়েশন বের করা কি কোনো ব্যাপার? সিম্পলি বৃত্তের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ 2 তার উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি 2 তার উপর হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ √2 উপরে হোল স্কয়ার। বাস এখান থেকে চাইলে তোমরা সরল করতে পারো x² প্লাস y² -4x -4y প্লাস 6 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? চলো এবার আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। দেখো ময়মনসিংহ বোর্ডের ক তোমরা করতে পারবা। খতে বলা হয়েছে পি কেন্দ্র বিশিষ্ট আমাদের একটা বৃত্ত বের করতে পারবো, অর্থাৎ আমাদের সেন্টার অলরেডি জানা 1,2, কিন্তু সে যেন আবার প্রদত্ত যে বৃত্ত, এই যে এই বৃত্ত তার কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্র সেটা ওই বৃত্তের পরিধির উপর অবস্থিত, যেটা আমরা বের করব। তাহলে এর কেন্দ্রটা দেখো কত আসতেছে, এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করা আসতেছে 3, ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করে আসতেছে 2। তাহলে আমাদের বৃত্তের যে সমীকরণ সেটা দাঁড়াবে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ 1 তার উপরে হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি 2 তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু r²। আমাদের এই rটাই আননোন, কিন্তু যেহেতু বৃত্তটা 3,2 বিন্দুগামী, এই বিন্দু দ্বারা কিন্তু বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। সো আমরা জাস্ট বৃত্তের মধ্যে এই বিন্দুটা বসায় দিব। 3 - 1 তার উপরে হোল স্কয়ার প্লাস 2 - 2 তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু r²। দেখো এখান থেকে সিম্পলি আমরা r এর ভ্যালু পেয়ে যাচ্ছি কিন্তু 2 একক, অর্থাৎ আমাদের ব্যাসার্ধও জানা হয়ে গেছে। এখন আমরা 1 নঙে জাস্ট r এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিব, x - 1 তার উপরে হোল স্কয়ার প্লাস y - 2 তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু 2²। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। টু ইজি না? চলো আমরা গতে চলে যাই। গতে দেখো আমাদের বলা হয়েছে যে একটা বৃত্ত P এবং Q এই দুটি বিন্দুগামী এবং যা y অক্ষকে স্পর্শ করে। আচ্ছা এখানে একটা কারেকশন আছে, কিউর স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি হবে 3,2। তাহলে একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে আমরা ডিরেক্টলি কিন্তু ইনিশিয়ালি লিখতে পারি f² = c। তাহলে বলো তো ভাইকে বৃত্তের ইকুয়েশনটা কি দাঁড়াবে? বৃত্তের ইকুয়েশন দাঁড়াবে x² প্লাস y² প্লাস টুয়াইস gx, আমাদের সেই সাধারণ সমীকরণ, প্লাস টুয়াইস fy প্লাস c এর জায়গায় হবে f² = 0। এটা ধর আমি 1 নং ধরলাম, এবং যেহেতু ও p এবং q দুটি বিন্দুগামী, ওই দুটি বিন্দু দ্বারা কিন্তু 1 নং সিদ্ধ হবে। তাই ভাইয়া কি করতেছি দেখো, 1 নং এর মধ্যে প্রথমে বসাচ্ছি p, এর স্থানাঙ্ক কত 1,2, আসো বসাই দিই। 1 + 4 প্লাস হয়ে যাচ্ছে 2g প্লাস 4f প্লাস f² = 0। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে 5 + 2g প্লাস 4f
প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা ধরো আমাদের 2 নাম্বার সমীকরণ। এরপর আসলে আমরা যদি কিউ ইনপুট দিয়ে দিই, তাহলে আমাদের 1 নং আমরা দিচ্ছি হচ্ছে কিউ ইনপুট, কিউ এর ভ্যালুটা 3,2, তাহলে আসতেছে 9 প্লাস 4 প্লাস 3 দুগুণে 6g প্লাস 4 দুগুণে 4f প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের 3 নং। ধরো ভাইয়া কি করতেছি, 3 থেকে 2কে বিয়োগ করে দিব। কেন বিয়োগ করলেই দেখো 6g থেকে 2g চলে গেলে 4g, আর 4f কাটা গেল, এফ স্কোয়ার কাটা গেল, আর শুধু থাকতেছে 13 থেকে 5 চলে গিয়ে 8, এত ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কিন্তু জি এর ভ্যালু বের হয়ে যাচ্ছে যে 4g ইকুয়ালস টু -8, অর্থাৎ জি দাঁড়াচ্ছে কিন্তু -2। ক্লিয়ার? আর আমরা যদি জি বের করে ফেলতে পারি, এফও কিন্তু পেয়ে যাব। 2 নং এ জি এর ভ্যালু ইনপুট দিচ্ছি, তাহলে পাওয়া যায় 5 -4 প্লাস 4f প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দাঁড়াচ্ছে এফ স্কোয়ার প্লাস 4f প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের এফ এর দুইটা ভ্যালু -2 প্লাস -√3, একটা +√3 দিয়ে আসবে, একটা -√3 দিয়ে আসবে। তাহলে দেখো আমরা যদি এফ পেয়ে যাই, এফ স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু আমাদের সি এর ভ্যালু। সো এই ভ্যালুগুলো জাস্ট ইনপুট দিয়ে দাও এখন 1 নম্বর ইকুয়েশনে। আমরা দুটি বৃত্ত পাবো এই শর্তের সাপেক্ষে, যারা এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এবং একই সাথে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। ক্লিয়ার? চলো আমরা পরে সিকিউতে যাই। আচ্ছা, আমাদের সর্বশেষ সিকিউ আজকের ক্লাসের চট্টগ্রাম বোর্ডেরটা। ক দেখো পারবা ব্যাসার্ধ দেওয়া আছে, আর এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক, অর্থাৎ আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্রও হবে এই বৃত্তটারই কেন্দ্র, যেটা কিনা দেখো আমরা এক্স এর সহকে -2 দ্বারা ডিভাইড করলে আসতেছে +2, এবং ওয়াই এর সহকে -2 দ্বারা ডিভাইড করলে কিন্তু +3। এই কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত জাস্ট আমাদের বের করে ফেলতে হবে, তোমরা পারবা। এবং খ নাম্বারও দেখো সাধারণ জায়গায় ব্যাস ধরে বৃত্ত আমরা কিন্তু দুইবার অলরেডি সলভ করে ফেলছি। এটা হলো 3rd বার রিপিট হচ্ছে এবং 23 সালেই কিন্তু। তাহলে বুঝতেই পারতেছো এই টাইপটা কত বেশি গুরুত্বপূর্ণ। এটার ভাইয়া করে দিলাম না, তোমরা যেন বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। চলো আমরা সর্বশেষ এই গ নাম্বার কোয়েশ্চেনটা করে আজকের ক্লাসটা শেষ করি। আমাদের কি বললো, এত বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। আমাদের এক্সট্রা একটা ম্যাথ আছে এখন, অভিলম্ব। তাহলে এই টাইপের একটা স্পর্শক কিন্তু আমরা এর আগেও করছি। কিভাবে করতে হবে বলতো, এত বিন্দুগামী একটা স্পর্শক, অর্থাৎ এত বিন্দুগামী সরলরেখার জন্য আমি সমীকরণ নিব এইটা, y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1। তাহলে দাঁড়াচ্ছে y - 2 ইকুয়ালস টু m ইন্টু x প্লাস 3। সব যদি আমরা এক পাশে না ট্রাই করি, তাহলে দাঁড়াচ্ছে mx মাইনাস y প্লাস থ্রাইস m প্লাস 2 ইকুয়ালস টু 0। ধরো আমি এটাকে 1 নং সমীকরণ দিচ্ছি, এখানে আমাদের এমটা হচ্ছে আননোন, এমটাকে আমাদের সলভ করতে হবে। কিভাবে করব, দেখো তো যেই বৃত্তটার স্পর্শক আমরা বের করতেছি সেই বৃত্তের কেন্দ্র কত, প্রথম বৃত্তের কথা বলছে আমাদেরকে। তাহলে এই বৃত্তের কেন্দ্র দেখো -2 দ্বারা ডিভাইড করো এক্স এর সহকে -3, এবং ওয়াই এর সহকে -2 দ্বারা ডিভাইড করলে -1, এবং ব্যাসার্ধ আর আসবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার -6। তাহলে দাঁড়াচ্ছে √4, অর্থাৎ 2 একক। আমরা কি জানি, কেন্দ্র থেকে স্পর্শকটার উপর যে লম্ব দূরত্ব সেটা কি ব্যাসার্ধের সমান। তাই সেই ফর্মুলা ইউজ করলে দাঁড়াচ্ছে, কেন্দ্রটাকে বসাই দিই সমীকরণে, -3m প্লাস 1 প্লাস 3m প্লাস 2 ডিভাইডেড বাই, নিচে দেখো দাঁড়াচ্ছে কি m স্কোয়ার প্লাস 1, এটার যে মডিউলাস ভ্যালু সেটা আসবে কি আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ 2 এককের সমান। এখানে উপরে দেখো 3m কেটে গেছে, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, বাট 3 ডিভাইডেড বাই √m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু থাকতেছে 2। আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে দাঁড়াবে 9 ইকুয়ালস টু 4m স্কোয়ার প্লাস 4 কে তুমি অপর পক্ষে পাঠাও, তাহলে দাঁড়াচ্ছে 4m স্কোয়ার ইকুয়ালস টু 5। অর্থাৎ এখান থেকে আমরা ঢালের দুটো ভ্যালু পাচ্ছি, একটা আসতেছে আমাদের √5/2 পজিটিভ, এবং অপরটা আসবে কিন্তু -√5/2। আমরা প্লাস মাইনাস দিয়ে দুটি ঢাল পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক কিন্তু আমরা দুইটা পাচ্ছি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক। সেই সমীকরণটা তাহলে কি হবে, আমরা যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাই, সেটা এক হতে আমরা লিখতে পারি যে y - 2 ইকুয়ালস টু আমাদের ঢাল হবে প্লাস মাইনাস √5/2, প্লাস দিয়ে একটা আসবে, মাইনাস দিয়ে আরেকটা আসবে, x প্লাস 3। এই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। বাট এই ম্যাথে এক্সট্রা যে বিষয়টা আছে, আমাদের অভিলম্ব বের করতে হবে। অভিলম্ব কিছুই না, স্পর্শকের উপর লম্ব। তাও যদি ভাই চিত্রে একটু বোঝানোর চেষ্টা করি অভিলম্ব বিষয়টা কি। ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত, আর এই একটা নির্দিষ্ট বিন্দুতে আমি বৃত্তটার উপর একটা স্পর্শক টানলাম। সেই স্পর্শকের উপর কেন্দ্রগামী যে লম্ব রেখা তাকেই বলা হয় হচ্ছে অভিলম্ব। তাহলে এই যে লম্বটা, এইটাকে আমরা বলতে পারি কিন্তু অভিলম্ব। তাহলে অভিলম্বের ইকুয়েশন কি হবে বলতো, জাস্ট স্পর্শকের উপর লম্ব রেখা। তাহলে দেখো বৃত্তটার কেন্দ্র কিন্তু আমরা জানতাম -3, -1, অভিলম্ব এই বিন্দু দিয়ে যাচ্ছে, এবং আমরা জানি দুটি রেখা পরস্পর লম্ব হলে এদের ঢালের গুণফল কিন্তু -1। তাহলে একটার ঢালের সাহায্যে কিন্তু আমরা অপরটার ঢাল বের করতে পারি। যেহেতু স্পর্শকের ঢাল ছিল হচ্ছে, দেখি ধরো আমরা একটা নিয়ে কাজ করি +√5/2, তাহলে এক্ষেত্রে অভিলম্বের ঢাল হয়ে যাবে কি 2/√5, আর কি নেগেটিভ ভ্যালু।
তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম, বিন্দু জানা আছে, তাহলে আমাদের সিম্পল অবিলম্বের সমীকরণটা হবে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এক্ষেত্রে যে ঢাল সেটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ভাই যদি ভ্যালুগুলো বসাই, ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু এম টু হচ্ছে মাইনাস টু বাই রুট ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি। যাদের সরলরেখা চ্যাপ্টারটা ক্লিয়ার আছে তাদের কিন্তু এক্ষেত্রে ইকুয়েশনগুলো মনে করতে খুব একটা টাইম লাগবে না, তারা ধরে ফেলতে পারবে যে কখন কোন ক্ষেত্রে কোন ইকুয়েশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। বলো ক্লিয়ার কিনা? এই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমরা 23 বোর্ডে আসা বৃত্ত চ্যাপ্টার থেকে সবগুলো সিকিউ সমাধান করে ফেলছি এবং এর মাধ্যমে মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যতগুলো টাইপ আছে সেগুলো কভার হয়ে গেছে। তোমরা এগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা এবং ভাইয়ের টার্গেট আছে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে ফার্স্ট পেপার থেকে 4টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপার থেকে 4টা চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস মিনিমাম আপলোড করা। তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে চাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।